হয় আমাকে মাংস দে, নয়তো আমাকে বাচ্চা দে। ধরুন আপনার বাড়ির সামনে কোনো মহিলার পচা গলা লাশ দেখতে পেলেন এবং তারপর শুরু হলো মারাত্মক কিছু প্রবলেম। স্পেসিফিক কিছু খাবার খেলেই ঘটে চলেছে পাশবিক মৃত্যু। দক্ষিণ দিনাজপুরের ঘটনা এটা, এবং 40 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। এবং যখনই এরকম টাইপের কোনো মৃত্যু ঘনিয়ে আসে, এই ওয়ার্ডটা শোনা যায়, হয় আমাকে মাংস দে, নয়তো আমাকে বাচ্চা দে। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং এর আজকের এই ঘটনার জন্য আপনারা কি তৈরি? আমি কৌস্তভ রয়েছি আপনাদের সাথে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিতে চান অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো বিশ্বজিৎ, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি দাদা। আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমার সাথে বেশ অনেকদিন পর আজকে আমার ফোনে কথা হচ্ছে। কেমন একদমই। আছো সেটা আগে বলো আমাকে। আমি তো ভালো আছি। আর যেটা পাস্টে হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করে ছিলাম, তাই কিনা এখন তো ফিউচারটা এখনো অনেক পড়ে আছে। হুম 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 তাছাড়া আমার এখন একটা ছেলেও রয়েছে, ওকে নিয়ে তো আমাকে ভালো থাকতেই হবে। তার আগে বলো তুমি কেমন রয়েছো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি তোমার জন্য যে ক্রিয়া করা হয়েছিল সেগুলোর পর যা যা প্রবলেম ছিল তোমার, সেগুলো মোটামুটি কেটে গেছে, তাই তো? একদম। যে কাজটা করেছিলাম সেটা কাজের কাজ হয়েছে, রাইট? হুম, তুমি আমাকে এই বিষয়ে অনেকটাই হেল্প করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর এখন তুমি গোয়াতে থাকছো না? না, আমি মুভ করে গেছি। আচ্ছা, কোথায় মানে আছো ওখানে এখন? এখন আমি দিল্লিতে চলে এসেছি। আমার তো এখানে আসা হলো এই 2.5 মাসের মতন শিফট হয়েছি। আর ওখানকার যে বাড়িটা ছিল সেটা আমি এখনো সেল করিনি, এখন ওইভাবেই আছে, কারণ ওখানে এতগুলো ইনসিডেন্ট হয়ে গেছে হুম 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 আশেপাশে। তুমি ওটা আমাকে একটা কিছুদিন কথা বলো ভাই, সেটা হচ্ছে তোমার শরীর কেমন আছে? শরীরটা আগের থেকে একটু বেটার রয়েছে। তাছাড়া কিছুদিন এই যে গায়েব যে ছিলাম, কিমো, নিজের শরীরের ট্রিটমেন্ট, আগে থেকে এখন অনেকটা বেটার রয়েছে। বাট তোমার কথাবার্তা শুনে একটু ফ্রেশ লাগছে আমার। আর এই জিনিসটাই ভালো লাগছে যে তুমি যে ফলাফল পেয়েছো, একটা সুস্থ একদম। জীবন, সেই সুস্থ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো বাচ্চা ছেলেটাকে নিয়ে, এটা খুব বড় একটা ব্যাপার। যাই হোক, মেনলি আজকে যে ঘটনাটার বিষয়ে আমরা কথা বলতে চাই, ঠিক আছে, বা তুমি যেটা শেয়ার করেছিলে, সেটা তোমার এই যে এতগুলো লাইফে এত ঝড় ঝঞ্ঝা এত কিছু, সেই সবের অনেকটা আগে ঘটেছিল। এবং এখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে এবং একজনের মৃত্যুও ঘটে সেই ক্ষেত্রে। অ্যান্ড ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স। এরকমটা খুব একটা শোনা যায় না, বা আমিও খুব একটা শুনিনি। ঠিক আছে, কি ঘটেছিল বিশ্বজিৎ একদম শুরু থেকে আমি জানতে চাই তোমার থেকে। এর আগের যে ঘটনাটা তুমি শুনেছিলে আমার কাছ থেকে, যেটা আমার লাইফেরই ঘটে যাওয়া ঘটনা, হুম আর আজকে যে ঘটনাটা বলবো, এই দুটো ঘটনা, মানে এই আজকের যে ঘটনাটা তোমাকে আমি বলবো, আমার ঘটনাটা মনে হবে খুবই একটা সামান্য ঘটনা। আচ্ছা, তার আগে আমি তোমার কাছে একটা জানতে চাইবো যে তুমি, সবারই একটা মানুষের একটা প্রিয় খাবার থাকে। হুম কাউকে মাংস খেতে ভালো লাগে, কাউকে মাছ খেতে ভালো লাগে, বাঙালি মানে মাছে ভাতে মাংস ভাতে হুম এগুলো খায়। কিন্তু সেই তোমার প্রিয় খাবারটা যদি তোমার গ্রামে বা তোমার বাড়িতে বসে যদি শান্তিভাবে খেতে না পাও, আচ্ছা, তাহলে সেই জায়গাটা তোমার কেমন লাগবে? অবভিয়াসলি খারাপ লাগবে। আবার সেই খাবারটা তুমি যদি জোর করে যদি খাও, তার পরিণাম হবে তোমার মৃত্যু। কথাটা ক্রিপি লাগছে তো? কি বলছো ভাই এসব? হ্যাঁ। তো আমি তোমাকে ঘটনাটা যখন বলবো, তুমি ঘটনাটা শুনবে, আর তারপর তুমি নিজেই বুঝতে পারবে ঘটনাটা একটা খাবার জন্য ঘটনা এত ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা আচ্ছা,
কি হয়েছিল তো- একদম শুরু থেকে শুরু করো তো বিশ্বজিৎ। একদম। তো ঘটনাটা আমাদের যেটা শুরু হয়, সেটা প্রথমের দিকের যে কাহিনীটা, যার পরিবর্তন যে এতটা যে খারাপ হবে, যার ফল যে এতটা খারাপ, যে ফলটা এখন পর্যন্ত কেউ ঠিক করতে পারেনি, এটা ফিউচারে কোনোদিন পারবেও না। হুম হুম। তো ওই গ্রামের মধ্যে এটা হয়ে গেছে যে এই গ্রামে থাকতে গেলে মাছ মাংস খাওয়া যাবে না, ওই গ্রামের এটা এখন হয়ে গেছে। আর তার থেকেও একটা বড় ব্যাপার হলো, ওই গ্রামের মধ্যে তুমি সবকিছু করতে পারবে, সবই কিছু ঠিক আছে, কিন্তু মাছ মাংস বা কোনো রকম কোনো কিছু খেতে পারছো না। ওকে। এই ঘটনাটা এই গ্রামকে নিয়ে। তো গ্রামটা আমি বলে দিচ্ছি কোথায়, গ্রামের নামটা আমি বলবো না, ঠিক আছে, কিন্তু দক্ষিণ দিনাজপুরে যারা যারা শুনবে তারা গ্রামটা ঠিক রিয়ালাইজ করতে হবে গ্রামটা কোথায়। তো ওই গ্রামের একটা নিয়ম আছে, বিয়ে হোক, অনুষ্ঠান হোক, অন্নপ্রাশন হোক, সবসময় নিরামিষ চলবে। তো ঘটনাটা আমার মামার এখান থেকে শুরু করি। তোমার মামা? হ্যাঁ, মানে আমার নিজের মামা নয়, গ্রামের মামা। এবার হুম। আমি তো আগে গ্রামে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, তুমি জানতে। তো সেই গ্রামের একটা ঘটনা বলি। তো গ্রামের আমার মামার সঙ্গে একটা মেয়ের একটা প্রেমের সম্পর্ক জড়িত হয়। তো প্রেমের সম্পর্ক থেকে বৈবাহিক সম্পর্কে ওদের জন্য বাড়িতে দু বাড়িতে কথাবার্তা হয়, ঠিক আছে। তো এবার মেয়ের বাড়ি থেকে বলে যে আমরা সবকিছু রাজি আছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা যতজন বিয়েতে বরযাত্রী নিয়ে আসবেন, কেউ যেন আমিষ মাছ মাংস যেন খেয়ে না আসে। তো ছেলের বাবা বলে এটা কি ধরনের কথা হলো। এবার স্বাভাবিক তো, বিয়ে বাড়ির মধ্যে মাছ মাংস, বলছে দেখুন আমাদের বাড়ির মধ্যে এগুলো চলে না। আর তো সবার প্রথম ওরা মনে করছে বাড়িতে হয়তো গোপাল ঠাকুর রয়েছে যার জন্য খাবে না। যাই হোক, ব্যাপারটাকে ইগনোর করে দিয়ে সবাইকে মানা করেছে কেউ মাছ মাংস খেয়ে যাবে না, যতজন বরযাত্রী যাবে কেউ যেন মাছ মাংস না খায়। তো যথারীতি ভাবে ওদের বিয়েটা সুস্থ স্বাভাবিক ভাবেই হয়। হয়ে যাওয়ার পরে প্রথম যে হোলি এসে, ওদের বৈবাহিক পরের হোলি, মানে তোমার এই যে 2020 সালের লকডাউনের আগে, হুম হুম। সেই সময় হোলির সময় ও শ্বশুর বাড়ি যায়, হোলি এনজয় করে। তো ওর বিকেলের দিকে সেই মামার একজন ফ্রেন্ড ফোন করে, বলছে কোথায় আছিস, বলছে আমি তো শ্বশুর বাড়ি গেছি। তুই আর কি চলে বলে তুই শ্বশুর বাড়ি একা গেছিস, তো বলছে তুইও আয়, এখানে অনেক আমার শালিরাও রয়েছে, আয় ঘুরে যাবি। ও যথারীতি ভাবে আসে, এসে ভালোভাবে হোলি টোলি খেলে, খেলে টেলে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে বলছে বন্ধু আজকে হোলির দিন মাংস ছাড়া চলবে না। তো বলছে দেখ আমাদের এখানে তো মাংস চলে না। তো মানে তোমার মামা নিরামিষে- বলেছে? হ্যাঁ, আমাদের এখানে মাংস টোটালি মানা, এখানে মাংস কেউ খায় না। তো Okay. বলছে এখানে খায় না, ঠিক আছে, বাইরে তো আমরা খেতে পারি, কোনো জায়গায় খাই, একটা বাইরে হোটেল টোটেল থেকে কোনো জায়গা থেকে নিয়ে আসে আমরা খাবো। তো মামা প্রথমে না না বলছিল, পরে বলছে ঠিক আছে তুই না খাবি আমি খাবো। তো মা বলছে আমি তাহলে খাবো না, তুই তাহলে খাবি, কোথায় খাবো। তো এবার আমি তোমাকে জায়গাটা বর্ণনা দিই। মেন রোড থেকে একটা সোজা একটা রাস্তা গেছে ওই গ্রামে যাওয়ার জন্য, ঠিক আছে, মোটামুটি 2 কিলোমিটার রাস্তা। তোমার একদম দুধারে চাষের জমি রয়েছে, তারপরে একটা স্কুল রয়েছে হাতের ডান দিকে, বাম দিকে রয়েছে তোমার একটা জঙ্গল, সেটা অনেক বহু পুরনো জঙ্গল, ঠিক আছে। সেই জঙ্গলের মধ্যে একটা রয়েছে বড় একটা পুকুর, ঠিক আছে। জায়গাটা বেশ সুন্দর জায়গা, মানে মন খোলা পরিবেশ, তুমি যদি একটা কোনো টেনশনের মধ্যে জায়গায় গিয়ে বসো তোমার ভালো লাগবে, একটা নিরিবিলি পরিবেশ। তো ওই জায়গায় ওরা সিদ্ধান্ত নেয় যে ওই জায়গায় যাই আমরা নন ভেজটাকে নিয়ে যাই খাবো। তো মামাকে অনেক জোর জুলুম করে। তো মামা বলেন না আমি খাবো না, যেহেতু আমি শ্বশুর বাড়ি রয়েছি, এবার আমি যদি ওদের কথাটা যদি কেটে দিই, প্রথমবার যদি আসে কাটি, তাহলে একটা অবশ্যই খারাপ লাগবে। তো বলছে তুই খাস না আমি খাই। তো যথারীতি ভাবে মদ মাংস কিন্তু খায়। খাওয়ার পরে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে ওর কিন্তু আচমকা ভাবে কোনো কারণ ছাড়া কিন্তু ওর প্রচন্ড পেটের ব্যথা হয়, মানে পেটের ব্যথা থেকে শ্বাসকষ্ট শুরু সবকিছু ইয়ে হয়। ওকে মানে তোমার তড়িঘড়ি সেই গ্রামের মামার, তাই তো? গ্রামের মামার যে ফ্রেন্ডটা এসেছিল ওর বাড়িতে ঘুরতে। তার? আচ্ছা। হুম। হ্যাঁ, মানে যে কারণ ননভেজটা গ্রামের মামা তো খেয়েছিল। কিছু খাইনি তোমার, তাই তো? না, ও তো খায়নি, ও তো Okay, বলেছে আমি okay. প্রথমবার বিয়ে করে আমি প্রথমবার হোলি কাটাতে যাবো, আমি যদি নিয়ম অমান্য করে যে আমি মাংস কিনে, একটা নাম খারাপ হবে, বলবে দেখো আমার জামাই আমাদের কথা শুনলেন, সেজন্য খাইনি। হুম, 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 ওর মামার ওই ফ্রেন্ডটাই খেয়েছে। খেয়ে নেওয়া বাড়িতে আসার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ওর কিন্তু প্রচন্ড পেটের ব্যথা প্লাস শ্বাসকষ্ট, মানে এত পর্যায়ে চলে গেছে যে অ্যাম্বুলেন্স ডেকে ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। এবার প্রথমে যে গ্রামীণ যে ছোট হসপিটাল সেখানে নিয়ে গেছে, ওখান থেকে ওকে রেফার করে দেওয়া হয় শহরের বড় হসপিটালে, ঠিক আছে। এবার গ্রামীণ হসপিটাল ওই রকম চিকিৎসা ছিল না, ওই জন্য ওকে রেফার করে।
তো রেফার করার পথে ওর যখন ওই হসপিটালে যখন যায়, সেই জায়গায় কিন্তু অর্ধেক রাস্তা থেকে ওর মৃত্যু ঘটে কোনো কারণ ছাড়া। ও কি করেছিল, একটু তো মাংস নিয়ে খেয়েছিল, প্লাস পেটের ব্যথা হলো, শ্বাসকষ্ট, ওখানে মৃত্যু হয়ে গেল। এবার সবাই খবর দেয়, তো এইভাবে মৃত্যু হয়ে গেছে ছেলের বাড়িতে, যে মারা গেছে তার বাড়িতে খবর দেয়। ও ডাইরেক্ট উঠে আসে মামার শ্বশুর বাড়িতে, বলছে আপনারা আমার ছেলেকে কি খাইয়েছেন, ও এইভাবে, তো ও একটা ভালো জিম করা ছেলে, ওর এইভাবে কোনোদিন মৃত্যু ঘটতে পারে না, ও খাওয়ার পরেই মৃত্যু হয়েছে। সেটা স্বাভাবিক, সবারই একটা চিন্তা হবে। তারপরে বডি পোস্টমর্টম হয়। পোস্টমর্টম হওয়ার পরে জানতে পারে, মামার কাছ থেকেও জানতে পারে যে ও নন ভেজ খেয়েছিল। এবার যখন ও নন ভেজ খেয়েছিল, মামাকে তো যথারীতি ভাবে বকা দেয়, বলছে তুমি যখন জানো যে এই গ্রামে আমরা মাছ মাংস অ্যালাউ করি না, তো তুমি ওকে খাইয়েছিলে কেন, তুমি বলতে পারতে। বলছে না, ওই জেদ করছিল। আর এইদিকে ওই যে বন্ধুরা যে মারা গেছে, তার বাবা মা একদম মানতে নারাজ যে আমার ছেলেকে এরা ভুলভাল কিছু একটা খাইয়ে মেরেছে। ঠিক আছে, তো ওর শরীর থেকে পোস্টমর্টম রিপোর্টের পর ওর শরীর থেকে কোনো রকম ভাবে আহ বিষাক্ত মানে কোনো কিছু খুঁজে পাইনি। তারপরে গ্রামের এটা যে প্রধান রয়েছেন উনাকেও জানানো হলো। গ্রামের মধ্যে একটা মীমাংসা, সবাই তখন ওই ছেলের বাবা মাকেই বকা দিল যার ছেলে মারা গেছে। বলছে আপনারা যখন জানেন, আপনাদের বাড়িতেও এখান থেকে 7-8 কিলোমিটার মধ্যে, আপনারা জানেন না যে এই গ্রামের মধ্যে মাছ মাংস খাওয়া যায় না, আর যে খেয়েছে তারই মৃত্যু হয়েছে। বুঝতে পারছো? তো বলছে মৃত্যু হয়েছে, ঠিক আছে, ওটা তো অতীতের ঘটনা, যখন হয়েছে এখন খেয়েছে তো ওর মৃত্যুটা হলো, আর ওটা এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল। তো বলছে আপনারা এখানে ওকে মাংসটা খাই, ওকে সব থেকে বড় ভুল করেছে, যার জন্য এই প্রতিদানটা হয়েছে। তো এখানে কোনো ঝামেলা করবে না, এই গ্রামের মধ্যে টোটালি মানা করাচ্ছে, সেটা এখন থেকে নয়, সেটা আমাদের 30-40 বছর আগে থেকে মানা করা হয়েছে যে এই গ্রামের মধ্যে কোনো রকম মাছ মাংস খাওয়া যাবে না। যতজন মাছ মাংস খেয়েছে ততজনের মৃত্যু ঘটেছে। তাহলে ভাবতে পারছো এই আজকে যে ঘটনাটা ওদের যে ঘটলো, তার আগে তাহলে কতগুলো মৃত্যু ঘটেছে। তো তোমাকে এক এক করে আমি সব বলবো, তুমি শুনবে। এরপরে বলো। কিছুদিন পরে ওটা কিন্তু চলে গেল। এর পরিণামটা কেন মাংস খাওয়ানো সেটা আমি তোমাকে লাস্টে বলবো। এরপরে এক ফ্যামিলি বাইরে থেকে আসছে, ঠিক আছে, সেটা ছিল তোমার 2020 সাল, তখন লকডাউন প্রায় শেষের পথেই চলে গেছে। তখন আংশিক লকডাউন, মানে শনিবার রবিবার লকডাউন থাকবে, তারপরে দুদিন আবার খোলা থাকবে, আবার লকডাউন হবে, আবার এরকম একটা লকডাউন চলছিল, তোমার অবশ্যই মনে রয়েছে। তো সেই সময় একটা ফ্যামিলি আসে ওখানে ঘুরতে একজনের আত্মীয়র বাড়ি। ওরা এসে কি করে, নিরামিষ খাওয়া দাওয়া করে। ওর সঙ্গে ছিল একটা দুটো ছোট বাচ্চা, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে। একটার বয়স হচ্ছে তোমার 2.5 বছর, আর একজনের বয়স হচ্ছে তোমার এই 8 থেকে 9 মাসের। বাচ্চাগুলোর এজ কেন বললাম, ভালো করে নোট করে রাখবে, ঠিক আছে। আর ওর বাবা মা এসেছিলেন। তো ওনারা ওই আত্মীয়র বাড়িতে নিরামিষ খেয়ে দিয়ে ওরা পরে থেকে বলছে যে এই গ্রামের মধ্যে বা এই গ্রামের চত্বরে আমরা মাছ মাংস খাবো না, ঠিক আছে, বাইরে আমরা হোটেল থেকে যাই, একটা কাজও রয়েছে, ওখানে কাজটা সেরে আমরা ওখান থেকে মাছ মাংস খেয়ে দিয়ে নিয়ে বিকালবেলা আমরা আবার আসবো এর বাড়িতে। তো ওরা যথারীতি ভাবে গিয়েছে। যাওয়ার পরে ওরা মাছ মাংস খেয়েছে হোটেলে। হোটেল থেকে যখন ফিরবে ওরা নিজের যেখানে ঘুরতে এসেছিল ওই গ্রামে, সেই গ্রামে ঢোকার পথে একটা ভাঙা ব্রিজ পড়ে, ঠিক আছে। সেই ব্রিজের মধ্যে আসার সময় ওই রিক্সা, মানে ই রিক্সা যে হয় না, টোটো রিক্সা, সেই রিক্সার মধ্যে উঠে ওরা আসছে। এইবার ড্রাইভার দেখতে পাচ্ছে, যে টোটো চালাচ্ছে সেই ড্রাইভার দেখতে পাচ্ছে যে ওর সামনে একজন মহিলা, সেই যে বাচ্চাটা ওর যে 6 মাসের বাচ্চা, 6-7 মাসের যে বাচ্চাটা রয়েছে না, তার বাচ্চার পাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই টোটোওয়ালা ওটা দেখে কোন রকম সামনে না বাড়ায়, এটা ডাইরেক্ট, হ্যাঁ এটাই হয়েছে। ওই টোটোটা কি করেছে, ডাইরেক্ট ওই নয়নজলির মধ্যে, ভাঙা ব্রিজের নিচে যে নয়নজলি ভালো জল, ওর মধ্যে ডাইরেক্ট নামিয়ে দিয়েছে। গোটা টোটো ডুবে গেছে। সবাই তো 3জন তো উদ্ধার হয়েছে, কিন্তু দুটো বাচ্চাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। একটাকে পেয়েছিল 4 ঘন্টার পরে একদম মৃত অবস্থায়, আর আরেকটাকে পেয়েছিল পরের দিন সকালে। এটা দক্ষিণ দিনাজপুরের ভাঙা ব্রিজের একটা ফেমাস ঘটনা। যারা দক্ষিণ দিনাজপুরে রয়েছে তারা ভালো করে জানে। পরে ড্রাইভারকে পুলিশ উঠাই নিয়ে যায়। তো ও কেন, সামনে তো আংশিক লকডাউন, সেই সময় তো কোনো ট্রাফিক বা কোনো গাড়ি সামনে থেকে আসেনি, ও কেন টোটোটা নিচে নামাইছে। ড্রাইভার একটাই কথা, যে আমি একজন এখানে একটা পাগল মানুষ, প্লাস ওর সঙ্গে একটা বাচ্চাকে আমি দেখেছি, যার মধ্যে ওই বাচ্চার পাটা নিয়ে ওর ছোট বাচ্চাকে দিচ্ছে, আর ছোট বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যা দেখে আমি নিয়েছি। এবার পুলিশ এটা তো মানতে নারাজ, বলছে তুই কি গাদা মাদা খেয়ে তুই করছিস। ওকে কিন্তু পুলিশ উঠাই নিয়ে যায়। তারপরে পাড়ার মধ্যে আবার আলোচনা হয় যে ওরা হোটেল থেকে মাংস খেয়ে তারপরে এইভাবে ঘটনা ঘটাইছে।
যথারীতি ভাবে দুটো বাচ্চার পোস্টমর্টম হয়, ওদেরকে ওই জায়গায় কবর দেওয়া হয়, মানে ওই গ্রামে একটা শ্মশান রয়েছে, সেখানে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পরে তার কিছুদিন পরে ওখানে ওই লোকাল যে থানা রয়েছে ওখানে একজন এসআই আসেন। আর ওখানে এসআই এর সঙ্গে আরেকজন একটা ভালো, মানে তোমাকে আমি বলছি ইউপিএসসি কমপ্লিট করা একজন অফিসার ওখানে আসেন। এবার আমি ওনার পরিচয়ও দেবো না বা উনি কোন অফিসার ছিলেন সেটাও বলবো না, এটা আমার খেলাফ হবে, ঠিক আছে? কিন্তু লোক আন্দাজ করবে এটা কেসটা কি। এবার ওনারা থানার পাশে একটা চায়ের দোকান ছিল, বুঝতে পারছো? সেই চায়ের দোকানে ওরা কন্টিনিউ চাটা খেতেন, আলোচনা করতে, দুজনের ভালো ফ্রেন্ডশিপ ছিল, কারণ কোয়ার্টার ওদের পাশাপাশি ছিল। তো সেই সময়, আর সেই সময় ওরা কি হয়, তো ওরা কন্টিনিউ ভাবে যাওয়া আসা চলতো, চায়ের দোকানে চাটা খেতো, আড্ডা টাড্ডা হতো। হয়ে যাওয়ার পরে একদিন কি হয়, ওই কাকাটা হঠাৎ করে মারা যায়। তো উনি বয়স হয়েছিলেন, ওনার সঙ্গে এই প্যারানর্মাল কোনো কানেক্টিভিটি নেই, উনি মারা যান। তো এবার উনাকে তো শ্মশানে নিয়ে যেতে হবে, সেই শ্মশানটা কিন্তু ওই গ্রামেই ছিল। তো যথারীতি ভাবে এরা দুজন এক কাকা কাকা বলতো, তো ওরা শ্মশানে নিয়ে গেছে। এইবার শ্মশানে নিয়ে গেলে কি হয়, এইবার এই যে ইউপিএসসি যে অফিসার যে ছিলেন, ঠিক আছে, উনি কি করেছেন, উনি কিছু ননভেজ আইটেম নিয়েছেন, প্লাস কিছু ড্রিঙ্ক নিয়েছেন। এসআই এর সঙ্গে গেছেন নিজের প্রাইভেট গাড়ি, কোনো অফিসের গাড়ি কিন্তু নেননি, প্রাইভেট গাড়ির মধ্যে ওগুলো জিনিস নিয়ে বলছে যখন লাস্টে যখন চিতায় উঠিয়ে দেবে, এবার ওখানে তো কিছুক্ষণ থাকতে হয়, তা আমরা কিছু একটু পার্টি করে নেবো ছোট মোটো। তো এবার যে ওখানকার আইসি ছিলেন উনি বলছেন, না আমার ওয়াইফের আজকে পুজো পার্বণ করেছে, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো উনি শুধুমাত্র ড্রিঙ্ক করেন, ড্রিঙ্ক করার পরে আর যিনি যে আরেকজন অফিসার ছিলেন ইউপিএসসি কমপ্লিট করা অফিসার, উনি কি করেন, উনি কিন্তু চিকেন প্লাস ড্রিঙ্ক সবকিছুই কিন্তু করেন। করে নেওয়ার পরে পরের দিন কি হয়েছে, ওনারা একটা কোনো জায়গায় একটা ইনভেস্টিগেশনের জন্য বা কোনো একটা ফাইল টেনশনের জন্য ওনারা কিন্তু কোন একটা জায়গায় দুজনেই গাড়ি নিয়ে কিন্তু বের হন। বের হওয়ার পথে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই আইসি কিন্তু বেঁচে, উনার কিন্তু একটা গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত পড়েনি, কিন্তু যিনি মদ আর মাংস খেয়েছিলেন উনি কিন্তু স্পট ওখানে ডেড হন। এটাও কিন্তু দক্ষিণ দিনাজপুরের মধ্যে ভালো ভাইরাল কেস। এটা হয়েছিল 2020 শেষের দিকে, ডিসেম্বর জানুয়ারি আর 2021 ওই জানুয়ারির মধ্যে, আমার এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর সেই অফিসার কিন্তু তোমার শিলিগুড়ির ছিলেন, আমি কিন্তু এতটুকু হিন্ট দিলাম, ওকে ওকে। ঠিক আছে? উনি মারা গেলেন, কথাগুলো বলছো সেগুলো কিন্তু খুব সিরিয়াস কথা। হ্যাঁ উনি কিন্তু মারা গেলেন। এই আরো কারণ কি হলো, মাংস খাওয়া নিয়ে, ঠিক আছে? এইবার আসছি, এইবার দুজন ফ্রেন্ড সেই এরিয়া থেকে 12 কিলোমিটার দূরে, ঠিক আছে, বিকেল বেলা করে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, কোনো কাজ কাম নেই, ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানোর সময় ওরা কি করে, ওরা গঙ্গারামপুর শহর থেকে, ঠিক আছে, মাংসের চপ, ঠিক আছে, আর কিছু হার্ড ড্রিঙ্কস নিয়ে ওরা ঘুরতে বেড়ায়। ওনারা আবার কি বলতো, ওদের একটা ইউটিউব চ্যানেলও ছিল। ওরা বলতো ওই জায়গায় যায় বলে মাংস খায় লোক মারা যায়, যত আজগুবি কথা। ওরা কিন্তু সেই মাংসের চপ প্লাস হার্ড ড্রিঙ্কস নিয়ে ওই জায়গায় কিন্তু চলে যায়। ওরা কিন্তু ভালোভাবে কিন্তু চিকেনের চপ, মটনের চপ যেগুলো নিয়েছে ওটা খায়, ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করে নেওয়ার পরে বলতে, না এখানকার লোককে আমরা ভুল সাবিত করাবো, আমরা আগে নেশা ভাঙবো তারপর আমরা বাড়ি যাব। মানে বুঝতে পারছো, ওরা ওই জঙ্গলের মধ্যে বসতে, ওরা যতক্ষণ না পর্যন্ত নেশা ভাঙে ততক্ষণ পর্যন্ত ওরা ওখানে বসেছিল। বসে থাকার পরে তারপর ওরা বাইক নিয়ে, যখন নেশা যখন ওদের একটু ভেঙেছে, তারপর ওরা বাইক নিয়ে যায়। বাইক নিয়ে যাওয়ার পথে একটা তোমার লম্বা একটা ইউ টার্ন আছে, ঠিক আছে, মানে তুমি ইউ টার্ন যদি নাও না, তোমার সামনে থেকে কি আছে তুমি দেখতে পাবে না। ওই জায়গায় যায় ওরা অ্যাক্সিডেন্ট করে। কিভাবে অ্যাক্সিডেন্ট করে আমি তোমাকে বলছি। পাশে একটা বড় একটা পিপলের পেড় আছে, ঠিক আছে, মানে বটের গাছ রয়েছে। সেই বটের গাছের মধ্যে যায়, সজোরে বাইক ধাক্কা মারে, ওখানে 3 জনে স্পট ডেড। মানে 3 জন ছিল, 3 জনে স্পট ওখানে ডেড। আর ওদের মাথায় কিন্তু 3 জনের মাথায় কিন্তু ভালো হেলমেট পর্যন্ত ছিল। এবারে ভালো হেলমেট থাকা সত্ত্বেও, হ্যাঁ ড্রিঙ্ক করে চালাচ্ছিল না। আমি তোমাকে কি বললাম, ওরা ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করার পর ওরা নেশা ভাঙিয়েছে। তারপর ওরা গেছে, একটা মানুষ যদি সকাল 11টা থেকে যদি মদ খেতে বসে, ঠিক আছে, 1টা পর্যন্ত কমপ্লিট হয়, তারপরে ওখানে বসে ওরা পাবজি খেলেছে। এই ঘটনাটা এরা কিভাবে এটা নোটিশ হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। আমি বললাম না সেই জঙ্গলের সামনে একটা স্কুল ছিল, সেই স্কুলের মধ্যে ক্যামেরা লাগানো ছিল। যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখন সেই সময় দেখতে পাই ওরা ওখানে কন্টিনিউয়াসলি ওখানে বসে ড্রিঙ্ক করেছে, নেশা ভাঙিয়েছে, তারপরে বাড়িয়েছে। এবার কন্টিনিউ তুমি যদি একটা বিয়ার খাও, 1.5-2 করে যখন বিয়ার খাচ্ছ,
তোমার 3-4 ঘন্টার মধ্যে অটোমেটিক নেশা নেমে যাবে। ওকে। ঠিক আছে, ওরা তারপরে যায় অ্যাক্সিডেন্ট করে রাত্রেবেলা, তখন 10টা বাজে। মানে ওদের বডি তুমি যদি দেখতে, তোমার বডি দেখে তোমার মাথা খারাপ হয়ে যেত, এমন বিবস্ত্র ওরা বডি হয়েছে। তারপরে এটা গেল গ্রামের মধ্যে, তখন বলছে এটা পূর্বপুরুষের আমাদের আমলের আছে যে আমরা এখানে মাংস খাবো না, কিন্তু বাইরে থেকে এখানে লোক এসে কিন্তু মাংস খাচ্ছে। তারপরে ওরা কি করলো, সেই গ্রামে ঢোকার আগে একটা গেট বানালো। গেট বানিয়ে ওরা বড় বড় করে সাইনবোর্ড দিল যে এখানে ভিতরে ননভেজ খাবার পুরোপুরি ভাবে নিষিদ্ধ। ঠিক আছে, এইবারে যারা আমাদের যুগের, এবার আমার মামার কিন্তু খুব জানতে ইচ্ছা হয়েছে যে ওই জায়গায় ওরা কেন মাছ মাংস খাইতে বারণ করে। এটা সবারই একটা জানার ইচ্ছা হবে, এইবার ওরা কেন মাছ মাংস খাবার বারণ হয়েছে। এইবার আমি তোমাকে ঘটনাটা বলি। তো এই ঘটনাটা জানার জন্য আমাদেরকে একটু পিছনে চলে যেতে হবে। ঠিক আছে, যিনি আমার মামার যে শ্বশুর ছিলেন না, উনি ঘটনাটা আলোচনা করেছেন আমার মামার সঙ্গে। এটা তখনই আলোচনা করেছিলেন যখন ওনার বন্ধু যখন মারা যান না, আমার যে মামাটা যে ছিল যে গ্রামের, তার যখন বন্ধু মারা যায়, এবার বন্ধুটা অটোমেটিক মাংস খায়, যখন মারা যাবে সবারই একটা মনে ডাউট হবে। তো মামার শ্বশুরকে ও জবরদস্তি করে জানতে চায়, তো বলছে ঠিক আছে আমরা এখানে কিছু বলবো না, তুমি বাড়ি যাও, আমি তোমার বাড়িতে গিয়ে বলবো। তো ওরা শ্বশুর শাশুড়ি মিলে ওর আসে আসে বাড়ির মধ্যে আলোচনা হয়। তো বলছে এতে ঘটনাটা হচ্ছে তোমার 1983 কি 84 সালে। সেই সময় ওই মানে গ্রাম প্রায় তখন, 40 বছর আগে। হ্যাঁ, সেই সময় কোনো এক জায়গা থেকে একজন পাগলি আসে, মানে সেই পাগলির নাম হচ্ছে দুলাই পাগলি, বুঝতে পারছো? সেই দুলাই পাগলি আসে আর ওর সঙ্গে একটা বাচ্চা আসে। আর সেই দুলাই পাগলি কিন্তু অন্তঃসত্ত্বা ছিল, মানে প্রেগনেন্ট ছিল। ঠিক আছে, তো এবার একটা ছোট বাচ্চাকে যখন নিয়ে এসেছে গ্রামে, পাগল মানুষ, ঠিক আছে, মানে ফুল পাগলও বলা যাবে না, আবার প্রপার ভালোও বলা যাবে না। ঠিক আছে, মানে মাথায় ছিট করা বলে না, সেই টাইপের, মানে আধা পাগল। তো ও ছেলেকে নিয়ে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করতো, যা মুড়ি টুড়ি যা কিছু পেতো খেতো। আর যে তোমাকে যে স্কুলের কথা বললাম না, সেই স্কুলটা একসময় কি হতো, ভিডিও হল, আবার মানে ভিডিও হল ছিল। ভিডিও হল তুমি জানো? হ্যাঁ। হ্যাঁ, মানে এখন তো থিয়েটার বা সিনেমা হল হয়েছে, আগেকার দিনে ওই তোমার ভিডিও হল ছিল। তো ওখানে দিনের বেলা আগে প্রাইমারি একটা ছোট মোটো গ্রামের বাচ্চাদের পড়ানো হতো, আর রাত্রেবেলা ওখানে থিয়েটার ছিল। তো যখন বইটা যখন শেষ হয়ে যেত, তখন ওর বাইরেই ওরা লোকের কাছ থেকে থিয়েটারে যারা আসতো তারা পয়সা টয়সা চাইতো, আর তারপরে ওরা ওই জায়গায় থাকতো, বাইরে বারান্দার মধ্যে ছেলে আর ওর মাটা মিলে থাকতো। আবার পরদিন সকাল আবার গ্রামের মধ্যে ভিক্ষা টিক্ষা করে দিত। এইভাবে ওদের চলতো। এবার ওরা কোথা থেকে এসেছিল গ্রামের কিন্তু কেউ জানে না, অনেকবার জানার চেষ্টা করেছে, কেউ জানতে পারেনি। তো সেই সময় ওর ছেলে একদিন হঠাৎ করে বলে যে মা, এগুলা আর খেতে ভালো লাগতো না, মাংস খাবো, মাংস দে। বুঝতে পারছো? এবার ও পাগল মানুষ, প্লাস ওর কাছে টাকা নেই, বাচ্চাকে মাংস খাবো কোথা থেকে? তোর ছেলেকে বলে ঠিক আছে আজকে লোকের বাড়িতে যাব, যাই চাইবো, যদি কারো বাড়ি হয় তাহলে তোকে আমি খাওয়াবো। তো গ্রামের মধ্যে যায়, কারো বাড়িতে ওই রকম কিছু পায় না। ঠিক আছে, যেটা হয় ওই শাক পাতা খাবার দাবার, ওটাই বাচ্চাটাকে খাওয়ায়। এবার রোজ বাচ্চাটা কন্টিনিউ ভাবে জেদ করতে থাকে যে মা মাংস খেতে ইচ্ছা করছে, মাংস খাবো, মাংস খেতে ইচ্ছা করছে, মাংস খাওয়া। আর তোমাকে আমি বলেছিলাম যে ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর রয়েছে, যেটা তোমাকে আমি নোট করতে বলেছিলাম। ঠিক আছে, সেই পুকুরতে ওরা কি করতো, ওর মা একটু জলের মধ্যে নামতো, ওই ঝিনাই হয় না, ঝিনাই গুঞ্জুর যে হয় না, ওটা ধরতো, ধরে টোরে আগুনে পুড়িয়ে ওটাই ছেলেটাকে খাওয়াতো। ঠিক আছে, তো এইভাবে ওদের চলছে। ছেলেটা এবার কন্টিনিউ মাংস খেতে যাচ্ছে। তো বলছে বাবা তুই কয়েকদিন একটু দাঁড়া, এখানে কয়েকদিন পরে এখানে কয়েকটা টিয়ে বাড়ি আছে, ওখানে তো মাংস টাংস রান্না হবেই, তো সেই সময় আমি তোকে ওখান থেকে চেয়ে খাওয়াবো। ঠিক আছে, তো ও যথারীতি ভাবে বাচ্চাটাকে তো রোজ তো চাই, ও তো বাচ্চা, ও তো কিছুই জানে না, ও তো নিষ্পাপ শিশু। তো এই সেই সময় ওই গ্রামের যে যারা একটু বেশি পয়সাওয়ালা, তাদের বাড়িতে একজনের বিয়ে হয়, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়। তো আগেকার দিনের একটা নিয়ম ছিল, আগেকার দিনে তো সেই সময় কার্ডের তো কোনো নিয়ম ছিল না, তো আগেকার দিনে একটা সুপারিতে নেমন্তন্ন করতো, আর কার কার বাড়িতে সুপারি গেছে তার তার নাম লিখে রাখতো লিস্টে। ঠিক আছে, তো তুমি এটা হয়তো জানো বা জানো না, এটা আমাদের চাকদাতেও খুব হতো। হ্যাঁ, তো সেই সময় ওই পাগলি ওর ছেলেকে নিয়ে গেছে, যাই গেটের মধ্যে বলছে সবাইকে নাম দেখে দেখে ঢুকাচ্ছে ঘরের মধ্যে, হ্যাঁ তোমার নাম আছে, তোমার বাড়িতে সুপারি গেছে, তুমি ঢোকো।
হুম ওই দুলাই পাগলি ও কত গ্রামেরই, ও তো গ্রামে, ওকে কি বলে তুই এখান থেকে যা, এখানে অনেক বাইরে ভিতরে অনেক বড় বড় লোক আসছে, তুই এখানে ইয়ে করবি না, আপনার ইয়ে করবি না। হুম শেষমেশ তুমি বিশ্বাস করবা না, মানে যে ঘটনাটা বলেছিল মামা তো আমাকেও ডেকে এনেছিল, কারণ ওর সঙ্গে আমার একটু সম্পর্ক ভালো ছিল। তো বলছে চ আজকে একটা ঘটনা শুনবি তো, চ ওই গ্রামের নিয়ে। বললাম চল তাহলে যাওয়া যাবে। তো সেই সময় শুনছি, সেই সময় ওই দুলে একটা পাগল মানুষ বলছে আমাকে কয়েকটা মাংস দাও, তুমি যা কাজ করতে বলো আমি করে দিবো সেই বাচ্চাটার জন্য। ও যদি একটা যদি ফুল পাগল, আমি বললাম না, ওই মানুষটা ফুল পাগলও ছিল না, আবার পুরোপুরি ভাবে মানে ভালোও ছিল না। ওই মানুষটা যদি পুরোপুরি পাগল থাকতো কিন্তু কাজ করতে চাইতো না, বলছে আমি কাজ করে দিচ্ছি, বলছে না না তুই যা তো যা, বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বুঝতে পারলে? তারপরে ও তো মনে দুঃখ করে চলে আসে, যখন পিটিয়ে যখন দেয় তখন কি করবে, বাচ্চাটাকে নিয়ে চলে আসে, নিয়ে আসে ঘরের মধ্যে যতটুকুন খাবার ছিল ততটুকুনে বাচ্চাটাকে খাওয়ার। ঠিক আছে, বাচ্চা তো এবার জেদ ধরে। তারপর দিন থেকে কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়, মানে প্রচুর বৃষ্টি। আর আগেকার দিনে বৃষ্টি তুমি আন্দাজ করতেই পারছো, মানে প্রচুর বৃষ্টি, মানে ঘর থেকে বাইরে বাড়ানো মানে একটা বিশাল দায়। আর আগেকার দিনে তো এখনকার মতো পাকা রাস্তা ছিল না, গ্রামের রাস্তা ছিল মাটির রাস্তা। তো সেই সময় এই গ্রাম থেকে পাশের বা একটা বাড়িতে যাওয়া মানে বিশাল একটা কাহানি। তো ও কয়েকদিন বাড়াতে পারেনি, মানে ভিক্ষা যে বাচ্চাটাকে নিয়ে যে লোকের বাড়িতে চায়ে চায়ে খাবে সেটাও বের হতে পারেনি। ঘরের মধ্যে যতটুকু মুড়ি টুড়ি বা যতটুকু কিছু ছিল ততটুকুই বাচ্চাটাকে খাইয়েছে, নিজেও খেয়েছে। আর ওই মহিলা তো নিজেও তো একটু প্রেগনেন্ট, ঠিক আছে, যতটুকু পেয়েছে খেয়েছে। তারপরে কন্টিনিউ সেই সময় কিন্তু 87 সালের বন্যা আসে। বুঝতে পেরেছো? হুম 87 সালে বন্যার কথা তুমি অবশ্যই শুনেছো, সেই সময় কিন্তু 87 সালে বন্যা আসে। তো বন্যা যখন আসে তো সবারই মাথায় একটা চিন্তা আসে যে কি হলো, আহ কোথায় থাকবো কোথায়। তো সবার বাড়ি ছাদাছাদি উঠে, এবার সবার মাথায় একটা জিনিস নক হয়, তো সেই বাচ্চাটা আর ওর দুলাই পাগলি গেল কোথায়, ওরা আছে কোথায়? ওরা তো থাকতো সে বিডি হলের সামনে, আর ওই জায়গাটা তো নিচু। আর সবাই 1987 সালে বনা, সেই সময় তো আমার জন্ম হয়নি, আমি শুনেছিলাম যে একতলা বলে পুরো ডুবে গেছিল। সবাই ছাদের বাড়ি ছাদের উপরে হতো, আর হেলিকপ্টারে করে চিড়ার বস্তা গুড়ের বস্তা এইসব নামিয়ে নামিয়ে দিত যেখানে যেখানে একটু জল যেখানে থাকতো না। ঠিক আছে, তো সবারই মনে একটা চিন্তা, এবার সবাই নিজের ফ্যামিলি নিয়ে রয়েছে। হুম তো ওকে ইগনোর করে গেছে ব্যাপারটা। আর সেই সময় বন্যার কিন্তু 15-16 দিন মাইটিভি ছিল, 20-22 দিনের মতন ছিল আমি যতদূর জানি। তো যখন বন্যা একটু যখন কমে গেছে তখন লোকাল পুলিশ টুলিশ তারপরে কোনো সব রেস্কিউ করতে বেরিয়েছে। তো রেস্কিউ করতে কোথাও কিছু আছে না, কারো কিছু হলো নাকি, এগুলো সব রেস্কিউ করতে বেরিয়েছে। রেস্কিউ করার সময় সেই জঙ্গলের দিকে যখন ওরা রেস্কিউ করে, একটা ওই জায়গাটা একটা গন্ধ আসছিল। সে যখন রেস্কিউ করে তখন দেখে সেই দুলাই পাগলি আর দুলাই পাগলির বাচ্চাটা ঝুলছে গাছের মধ্যে। এখন একটা আমের গাছ ছিল, সেই জায়গায় গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবার এই জায়গায় একটা তোমার ডাউট হলো না তো, ওই দুজন সুসাইড কেন করলো? বুঝতে পারছো? তো হ্যাঁ, তো সেই সময় আর লাশ গুলা কেমন ছিল আমি তোমাকে বলে দিচ্ছি। যে ওর যে দুলাই পাগলি যে ছিল, মানে হাড়ের মধ্যে, মানে ওরা তো জলের নিচে ছিল, ওরা ফাঁসি লাগিয়ে তারপর বন্যা হয়েছে, বন্যা শুকিয়েছে, মানে ওর শরীরের মধ্যে মাংস মানে নেই কিছু, মানে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় মাংস লেগে আছে। ঠিক আছে, চোখের কোনো যে সাদার যে মনি হয় না সেটাও বলে ছিল না। আর দুলাই পাগলি যে বাচ্চাটা, ওর শরীরে কিচ্ছু নাই, খালি মাথাটা আছে আর চুলগুলো খালি এখানে ওখানে খালি ঝুলছে, ব্যাস আর কিচ্ছু নাই। আর একটা বিচ্ছিরি গন্ধ, আর পোকা একদম ঘিনঘিন ঘিনঘিন করছে, মানে চোখের ফুটফুটি থেকে পোকা বেরোচ্ছে, মানে পোকাগুলো যে খাচ্ছে না সেই জিনিসগুলো একদম দেখে। তারপরে ওখানকার পুলিশ বডিগুলো ওকে নামায় নিয়ে যায়। ওরাই সদ্গতি করে, যেহেতু ওর ফ্যামিলি বা ওর কিছুই জানতো না গ্রামের লোক। তারপরের কিছুদিন পর থেকে ওই গ্রামের মধ্যে একটা নতুন একটা জিনিস চালু হয়। কি রকম? একজন লম্বা মানুষ, তুমি ঘরের মধ্যে, আগেকার দিনে তো কাঠের দরজা ছিল, তুমি ঘরের মধ্যে ঘুমিয়েছো, তোমাকে একটা লম্বা মানুষ যদি তোমাকে নক করে, একটা তোমার দরজার উপরে ছিটকিনির ওখানে একটা নকের আওয়াজ হবে। ঠিক আছে, একটা উপরে নক হচ্ছে আর একটা তোমার নিচের দিকে নক হচ্ছে। মানে একটা যদি খুব খাটো মানুষ যদি কেউ যদি ইয়ে হয় নিচের দিকে যদি নক করে, তো সেই নিচের দিকে নক করছে। সেই সময় ওরা শুনতে পায়, গ্রামের শুধু একজন দুজন না, গ্রামের যতজন ওখানে বাসিন্দা রয়েছে ততজন শুনতে পায় যে ওখানে একজন মহিলা বলছে, হয় আমাকে মাংস দে, না হলে আমার বাচ্চা দে। এটা রোজ রাত্রে যখন হয়, মধ্যরাত্রি হয়, এই জিনিসটা বলে, হয় আমাকে বাচ্চা দে, না হয় আমাকে মাংস দে। কি বলছো গো? হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি আছে। এমনকি ওখানকার যে যারা যারা আগেকার দিনের লোকজন না, ওই
পাহারাদার যে ছিল না, পাহারাদার, তো যারা পাহারা দিত তারাও ওই ওখানে দেখতো যে একজন মহিলা অর্ধগলিত অবস্থায় নিজের বাচ্চার হাত ধরে, আর যে মহিলা যে নিজের যে পরনের যে শাড়ি যে ছিল, সেই শাড়িটা যেমন লোকের কাছে যখন ভিক্ষা করে না, বা যখন দেখবে কোনো পুজো পার্বণে যখন কাউকে যখন কোনো একটা দান করে, তা আঁচল পেতে নেয়, দেখেছো এটা? সেই আঁচল পেতে নিয়ে বলছে, দরজার কাছে যায়, সবার দরজার কাছে দাঁড়াচ্ছে, বলছে হয় আমাকে বাচ্চা দে, আর না হলে আমাকে মাংস দে। এই জিনিসটা যদি যারা যারা দেখেছে, এই জিনিসটা যারা যারা বাইরে যা পাহারা দিত তারা দেখে সবার মাথা খারাপ। পরের দিন গ্রামের মধ্যে এটা বলে, তো সবার প্রথম বলে যে তোরা দেখ, একটা এইভাবে করে কেউ মারা গেছে, তো এটাকে তোরা মাইট বি তোরা ভুল দেখছিস, ঠিক আছে? কিছুদিন আগে একটা বন্যা টন্যা এত দুর্যোগ গেছে, তো সবার একটা মেন্টালিটি খারাপ হতে পারে, এটা কিছুই না, তোরা এটা ইয়ে করিস না। আর কিছুটা দিন যাক, সবার একটু অর্থের একটু অবস্থা ভালো হোক, তারপরে আমরা না হয় একটা গ্রামে একটা ভালো করে পুজো করাবো। এরপরে ওই গ্রামের মধ্যে একজন ফ্যামিলি থাকতো যারা বাইরে কাজ করতো, ঠিক আছে? বন্যার পরে ওরা বাড়িঘর ভেঙে গেছে না কি হয়েছে, বাড়িঘর ঠিক করার জন্য ওরা বাড়িতে আসে, ঠিক আছে? তো এবার তো ওদের জন্মস্থান, বাড়ি ভেঙে গেল বন্যায় না কি হলো, বাড়ি তো দেখতে আসবি। তো ওরা আসার পথে দুটো হাঁস কিনে আনে, যে আমরা আজকে বাড়ির মধ্যে থাকবো, বাড়ি ঘরে দেখবো, একটু হাঁস টাস খেয়ে দিয়ে নিয়ে কালকে আত্মীয়র বাড়ি যাবো, তারপর বাড়ির মধ্যে যেগুলো যাবতীয় কাজ করো সেটা করবো ধীরে ধীরে, তারপর আমরা আবার নিজের কাজের স্থানে ফিরে যাব। বুঝতে পেরেছো? তো ওরা এসেছিল সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা 6টার সময় এসেছে, তো এবার রাত্রেবেলা তো ওদেরকে খেতে হবে। আর আগেকার দিনে তো এরকম হোটেল টোটেল ছিল না, বাইরে থেকে হোটেলের থেকে ভাত টাত কিনে, মাছ মাংস কিনে খেয়ে নিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়বো, সেই আগেকার দিনে এরকম ইয়ে ছিল না। তো ওরা দুটো হাঁস কিনে এনে বাড়িতে যথারীতি ভাবে রান্না বসায়। তখন রান্না বসায়, তখন যিনি ভদ্র মহিলাতে রান্না করছিলেন, উনি শুনতে পান ওর পাশের বাড়ির মহিলার আওয়াজ, যিনি প্রচুর ভাবে কৃপি একটা হাসি দিচ্ছেন আর বলছেন, মাংস রান্না করছিস, আমাকেও মাংস দে, আমাকেও মাংস দে, তোর কাছে তো বাচ্চা চাইবো না, কারণ তোর বাড়িতে তো বাচ্চা নেই, আমাকে তুই মাংস দে। তো এই মহিলা বলছে, হয়তো অনেকদিন পরে এসছে সেই জন্য মজা করছে, বলছে ঠিক আছে রান্নাটা হতে দে, আমি তোকে দিচ্ছি। বলছে না, তুই আমাকে মাংসটা দে, আমি মাংস খাবো, আমাকে মাংস দে, তোর কাছে বাচ্চা চাইবো না, তুই আমাকে মাংস দে। এই তখন এইভাবে যখন বারবার করে বলছে না, এই মহিলা তখন কি করে, ওই যে বেড়ার একটা যে ছিল, মানে বেড়ার ওইপার বাড়ি, তখন ওর নাম ধরে ডাক দেয়। তো হ্যাঁ, তুমি আমাকে মাংস চাচ্ছ, রান্নাটাকে করতে দেবে না, তোমাকে কাঁচা মাংস দিব। বলছে 1 মিনিট, আমি তোমাকে কিন্তু মাংসের জন্য কিন্তু আমি তোমাকে কোনো কথা বলিনি, আর দ্বিতীয় কথা, তুমি বাড়ির মধ্যে মাংস কেন রান্না করছো? বলছে কেন মাংস রান্না করছো, এটা কি হয়েছে? বলছে তুমি জানো না এই ঘটনা ঘটছে, আর রাত্রেবেলা রোজ আসে কেউ মাংস হচ্ছে। বলছে দেখ, এখন বন্যা টন্যা হয়েছে, সবারই কিছু ভালো একটা অনেক কিছুই একটা ব্যাপার হয়েছে, তো তুই চিন্তা করিস না, ওগুলো কিছু না, মাংস খাবি তো আয়, আমি রান্না করছি, দুটো তোর দাদা হাঁস কিনে এনেছে, সেই হাঁসটা রান্না করছি, ভালো করে খেয়ে যা। বলছে না বাবা, তোমরা হাঁস এনেছো, তোমরাই খাও, আমরা খাবো না। এবারে সেই ফ্যামিলি আমি একটু বর্ণনা দিই, সেই ফ্যামিলি ওনারা হাজবেন্ড ওয়াইফ ছিলেন, ঠিক আছে? ওই উনার শাশুড়ি ছিলেন, আর উনার একটা মেয়ে ছিলেন, মেয়েটার বয়স ওই 10 থেকে 12 বছর বয়স হবে, ঠিক আছে? উনারা সেদিনকার রাত্রেবেলা হাঁসের মাংস দিয়ে ভাত টাত খান, খেয়ে দিয়ে পরের দিন উনার একটা আত্মীয়র বাড়ি যাবে। বুঝতে পেরেছো? সেই আত্মীয় বাড়ি যাওয়ার জন্য উনারা একটা রিক্সা ঠিক করে, ঠিক আছে? সেই রিক্সা ঠিক করে উনারা যান। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওখানে একটা জোড়া ব্রিজ নামে একটা জায়গা রয়েছে, সেই জোড়া ব্রিজের ওখানে অপোজিট থেকে আসা একটা লরি ওদেরকে পিষে দিয়ে চলে যায়, এমন ভাবে পিষে যে ওদের পেটের নিচ থেকে কিচ্ছু নেই, আর পেটের উপর থেকে ওদের গোটা বডি ঠিক আছে। ওনার যে 4 জন ছিলেন, 4 জন, আর প্লাস যে উনাদের যে রিক্সাটা যে চালাচ্ছেন, উনার হালকা চালকা চোট লেগেছে, উনার কিচ্ছু হয়নি। মানে বুঝতে পারছো ব্যাপারটা? সেই সময় এই যে আমার মামার যে যিনি শ্বশুর ছিলেন, ঠিক আছে, সেই শ্বশুর ওখানে গেছিলেন। যাওয়ার পরে উনি আলোচনা করছেন যে ইনারা কালকে হাঁসের মাংস গেছিল। আর যে মহিলাটার যে কথা বললাম না, যে মহিলাটা বললো যে তোমরা মাংসকে রান্না করছো, সেই মহিলাটা হলো সেই মামার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? তারপরে আমার বলে, তো কালকে আমাদের পাশেরই বাড়িরও, তারপরে আর তাছাড়া আমার যে ওয়াইফ যখন বললো, ওনারা শুনতে পেয়েছিল যে আমার ওয়াইফ নাকি বলে ওদেরকে মাংস খাওয়ার জন্য ডাকছে, আমার ওয়াইফ নাকি ও মাংস খাওয়ার জন্য ডাকছে।
আমার ওয়াইফ বললো তুই মাংস খাবি তো আয়। আমার ওয়াইফ মানা করেনি, এদেরকে বারবার বারণ করেছিল যে এরা এখানে মাংস খাস না। এখানে একটু এখন ব্যাপারটা আলোচনা হয়েছে, যতদিন না পর্যন্ত গ্রামে পুজো হচ্ছে ততদিন পর্যন্ত একটু এগুলো থেকে ইগনোর থাকা ভালো। কারণ একটা বড় একটা দুর্যোগ গেছে, তার মধ্যে সে সময় একটা অসুখ উঠেছিল, তুমি জানো করেলা বা টাইফয়েড এরকম কিছু একটা হয়েছিল, যে সবারই বাড়িতে একটা জ্বর, পেট খারাপ এইরকম একটা কিছু চলছিল। তো একটু দুর্যোগটা কাটুক, বাড়িতে গ্রামে একটা ভালো করে বড় করে পুজো করিয়ে তারপর সবকিছু আবার ঠিক হবে। কিন্তু এনারা শুনলো না। তো যাই হোক, ওদের পুরো বাড়ি ওদের শ্মশান হয়ে গেল, কেউ নাই ওদের পুরানোর জন্য। তখন ওদেরই সব গ্রামের মিলে ওদের দাহ কাজ করে টোরে তারপরে গ্রামের যে যে প্রধান হয় সেই সময় উনাকে জানানো হলো। তো উনার তখন বললেন যে এখন এটা নিয়ে একটা বড় একটা ব্যাপার হয়ে গেছে, যেহেতু এরা মারা গেল, তো পুজোটা আমাদেরকে তাড়াতাড়ি ভাবে করাতে হবে। বুঝতে পেরেছো? পুজোটা আমাদেরকে তাড়াতাড়ি ভাবে করাতে হবে। তো সেই সময় একজন পুরোহিতকে ডাকে আনা হয়। তো পুরোহিত ওখানে আসেন, ভালো করে পুজো টুজো করেন। পুজো টুজো করে নেওয়ার পরে সেদিনকার রাত হয়ে গেছিল। তো উনি ওনাকে বললো, তো পুরোহিত মশাই এত রাত্রেবেলা, তার মধ্যে দুর্যোগ, এখানে ওখানে খাদা, আপনি কিভাবে যাবেন? তো আপনি এক কাজ করেন, আজকে আমাদের এখানেই থেকে যান, আমরা আপনার আপ্যায়নের সবকিছু ব্যবস্থা করব। এবার সেই পুরোহিতের সঙ্গে দুজন উনার শিষ্য গেছিলেন। তো উনারা একটা ভালো একটা জায়গা করে দেন, জায়গা করে খাওয়া দাওয়া করে টোরে উনারা ঘুমিয়ে যান। ঠিক আছে? তো ঘুমিয়ে যাওয়ার পরদিন সকালবেলা উনি নিমের দাতন করতে করতে যখন বাইরে বেরোন, সেই পুরোহিত উনি বলেন আপনাদের তো জায়গাটা বেশ ভালোই, তো আপনাদের এখানে কোনো কি জায়গা টায়গা রয়েছে যেখানে আমি একটু থাকবো, তাহলে আমার একটু সুবিধা হয়? তো বলছে হ্যাঁ আছে। তো বলছে কোনটা? তো জিনারা যে পুরো ফ্যামিলি যে মারা গেল না দুদিন আগেই, সেই ফ্যামিলি বললো এই বাড়ির মধ্যে দেখুন, এই বাড়ির মধ্যে তো কিছুদিন আগে এরা সব ফ্যামিলি মারা গেছে, তো আপনি যদি এখানে থাকতে চান তো আপনি থাকতে পারেন। তো বলছে ঠিক আছে, আমি এখানেই একটা ইয়ে করবো, আর এখানে একটা মন্দির, ওদের নামে একটা ভালো একটা মন্দির ইয়ে করব। মন্দির করে নেওয়ার পরে তারপর আমি এখানে একটা নিজের একটা ধর্ম সংস্থান একটা খুলবো। তো যাই বলো তাই কাজ। উনি ওইভাবে গেলেন। উনি আসার পরে উনি নিজের মতো করে বাড়িটাকে আবার এখানে তৈরি করলেন। আর উনাকে বাড়িটা এমনি দিয়ে দেওয়া হয়েছিল, কোনো টাকা পয়সা নেওয়া হয়। উনি বাড়িটা তৈরি করেছেন। বাড়িটা তৈরি করার পরে উনি একদিন বাড়ির গ্রামের মধ্যে পুজো করার পরে উনি একদিন সাইকেল নিয়ে যাচ্ছেন। ঠিক আছে? সাইকেল নিয়ে যাওয়ার পথে এবার সেই সময় ওই গ্রামের মধ্যে একটা মাত্র বাস চলতো, মানে রোড যেখানে ছিল একটাই মাত্র বাস ছিল, সেই বাসটার নাম ছিল তৃপ্তি বাস। ঠিক আছে? ওটা আমি বললাম বাসের নাম, তৃপ্তি বাস চলতো। সেই বাসের সঙ্গে উনার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট উনার একটা কিন্তু হাত কাটা যায়। এটার কিন্তু আজও কিন্তু কেউ কোনো যুক্তি দিতে পারেনি যে উনি তো গ্রামের মধ্যে পুজো করলেন, পুজো করার পরে উনার জায়গার মধ্যে উনি একটা একটা নিজের বাসস্থান বানালেন। তারপরের দিনে যেদিন বাসস্থান করে তারপরের দিন যখন উনি সাইকেল নিয়ে যখন কোনো একটা অন্য গ্রামে পুজো করতে যাচ্ছেন, সেই সময় সেই তৃপ্তি বাসের তিনি কিন্তু একটা নিজের হাত খোয়ালেন। বুঝতে পারছো? তারপরে এইবার একজন, এটাকে কিন্তু আরো সবাই একটু ডেঞ্জারাস হবে। তারপর উনার হাত কেটে নেওয়ার পরে উনার যে ওয়াইফ ছিলেন উনি বললেন না এইখানে থাকা যাবে না, এখানে একটা বিশাল বড় একটা কোনো কারণ আছে। তারপরে উনারা কি করেন, একটা ভালো একটা তান্ত্রিকের খোঁজ নেন। তো তান্ত্রিক তো অনেকেই পাচ্ছিলেন, তো কোনো তান্ত্রিক দিয়ে কোনো কাজ হচ্ছিল না। তো একজন তান্ত্রিক উনি খোঁজ পান, তো ওই তান্ত্রিককে নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি ওনার যেটা কাজকর্ম সেই জায়গায় উনি প্রথমে জানতে চান যে ওরা কোথায় আত্মহত্যা করেছিল। তো বলছেন ওরা ওই জায়গায় আত্মহত্যা করেছিল। তো বলছে একটু চলুন আমাকে জায়গাটা দেখান। তো জায়গাটা উনি ঘুরে দেখলেন। ঘুরে দেখার পরে বলছেন ঠিক আছে, আমি তো জায়গাটা দেখে গেলাম, তো কিছু একটা ক্রিয়া করার জন্য তো আমাকে একটু প্রস্তুত হয়ে আসতে হবে। তো আপনি আপনারা সবকিছু যা যা একটা ফর্দ দিয়েছিলেন বললেন এই ফর্দ দেখে আপনি এগুলো জোগাড় করে রাখবেন, আমি আসবো একটা ভালো তিথি রেখে। তো উনি এটা দিয়ে ও চলে গেলেন। যাওয়ার পরে তারপরের দিন রাত্রে থেকে একটা নতুন কাহিনী চালু হয়। এইবার কিন্তু মাংস চাচ্ছে না, এইবার শুধুমাত্র চাচ্ছে বাচ্চাদের বাচ্চাদের বাচ্চাদের। আর তার বাড়ি যাচ্ছে, সবার বাড়ি কিন্তু এবার যাচ্ছে না, এইবার যাচ্ছে কিন্তু যে যে ফ্যামিলি, গ্রামের বাড়ি তো কারো কারো বাড়িতে তো ছেলের বউ হোক বা নিজের মেয়ে হোক প্রেগনেন্ট তো থাকে না, সেই সময় তাদের বাড়ি যাচ্ছে যাদের বাড়িতে কোনো একটা গর্ভবতী মহিলা রয়েছে। তার বাড়িতে যায়, নক করছে, বলছে বাচ্চাদের। তারই বাড়িতে যায়, বলছে বাচ্চাদের। আর বাচ্চা যখন যখন দরজার মধ্যে নক করছে, তিনবার করে নক হচ্ছে। নক হয়ে যাওয়ার পরে যে অন্তঃসত্ত্বা রয়েছে তিনি বুঝতে পারছেন যে উনার চারপাশ থেকে কেউ একটা ঘুরছে।
ঘুরে যাওয়ার পরে তারপরে উনার পেটের ওই জায়গা থেকে হাত ধরে কিছু একটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপরের দিনে বাচ্চা কিন্তু মিসক্যারেজ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারো ওই গ্রামে কিন্তু বাচ্চা কিন্তু টিকছে না। ঠিক আছে, তারপরে ওই গ্রামের আবার যিনি প্রধান মানুষ উনি বলছেন যে দেখো এখানে গ্রামের মধ্যে বাচ্চা এখন কিন্তু টিকছে না, তো যারা যারা প্রেগনেন্ট আছে বা যারা যারা অন্তঃসত্ত্বা রয়েছে তাদেরকে এই গ্রাম থেকে অন্য কোনো জায়গায় ওদের কোনো রিলেটিভের বাড়ি রেখে আসো। আর যতদিন না পর্যন্ত বাচ্চা হচ্ছে না ততদিন পর্যন্ত ওদেরকে এখন ওখানে রাখো। আর পুজো করে তান্ত্রিক যিনি আসবেন উনি যদি বলেন না এটা এখন ঠিক হয়ে যাবে, তারপর আমরা পরে ধীরে ধীরে করে আনে দেখবো। কিন্তু এখন একটা নিষ্পাপ শিশুগুলোকে তো বাঁচাতে হবে, তো আমরা এই কাজেই করো। তো প্রধানের অনুযায়ী সবাই নিজের নিজের যারা যারা প্রেগনেন্ট ছিলেন সেই সবাইকে ছড়িয়ে দিল। ঠিক আছে, যাদের বাচ্চা নষ্ট হয়ে গেছে তাদেরকে তো ওখানেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, কিছুদিন পর থেকে উনি কিন্তু আসেন, একটা সময় দেখে আসেন। এসে নেওয়ার পরে রাত্রেবেলা কিন্তু দাদা একটা আংশিক একটা যজ্ঞর ব্যবস্থা হয়। যজ্ঞর ব্যবস্থা করে সেই সময় কিন্তু বাচ্চাটাকে কিন্তু দেখতে পাইনি, শুধুমাত্র ওর যে মহিলা মানে দুলাই পাগলি যে ছিলেন না উনাকে কিন্তু তান্ত্রিক কিন্তু ধরতে পান। ওনার কাছ থেকে তখন ঘটনাটা তান্ত্রিক জানতে পারে, মানে যজ্ঞ চলছে সেটা তান্ত্রিক মুখ থেকে পরে গ্রামের লোক শুনেছে। এইবার ওই দুলাই পাগলির ঘটনা অনুযায়ী মানে উনার যেটা বলেছেন তান্ত্রিক এবার এসে বলেছেন, দুলাই পাগলি বলছে আমার ছেলেটা বৃষ্টি কন্টিনিউ হওয়ার পরে আমার বাচ্চাটা কিছু খেতে না পায়, আমার কাছে যতটুকুন খাবার ছিল বাচ্চাটাকে আমি দিয়েছি, তারপরে আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা যায়। বুঝতে পেরেছো? না খেতে পেয়ে মারা যায়। তারপরে যখন যায় তার আমি বুঝতেও পারিনি বাচ্চাটা আমার মারা গেছে। তারপরে আমি লোকের বাড়িতে আমি জলের মধ্যে আমি একজন অন্তঃসত্ত্বা আমি মানুষের পাশে দুটো বাড়ি আমি গেছিলাম, আমি বললাম আমাকে তুমি কিছু খেতে দাও, আমার বাচ্চা আছে। আমার আমি নিজে অন্তঃসত্ত্বা, আমার পাশে বাচ্চাটা না খেতে পেয়ে কথা বলছে না, শুয়ে আছে, আমাকে ওকেও খাওয়াতে হবে, আমাকে খাবার দাও। কিন্তু ওরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাকে বলছে এখন বন্যার সিজন, এখন আমরা কি খাবো, তোকে কি খাবার দেবো, তুই এখান থেকে দূর তোর নিজের যেখান থেকে এসেছিস তুই সেখানে চলে যা। সেই সময় আমি যখন আসে দেখি আমার ছেলে যখন হয় না, শরীর ঠান্ডা হয়ে গেছে, তখন আমি বুঝতে পারি যে আমার ছেলে আর নেই। আর সেই সময় আমিও খেতে না পেয়ে আমি হিলতে চলতে পারছি না, আমি বাধ্য হয়ে আমি সেই রাতে আমি ছেলেকে নিয়ে আমি সবার প্রথম ছেলেকে আগে গলায় দড়ি দিই, তারপরে আমি নিজে গলায় দড়ি দিয়ে আমি ঝুলি। তারপরে কি মনে করছো যে আমি এই গ্রামটাকে কি শান্তিতে রাখবো? আমার ছেলে যেটা খেতে পারিনি, না খেতে পেয়ে মারা গেছে, আমি এই গ্রামের মধ্যে আমি কোনোদিন এটা খেতে দেবো না। তারপরে তান্ত্রিকও তো একটু ভালোই ছিলেন, তো তান্ত্রিক অনেক ক্রিয়াকলাপ করে ওই উনার একটা আত্মাটাকে শান্তি করেন। কিন্তু এইবার ওর ছেলের কিন্তু আত্মাটাকে কিন্তু সেই সময় কিন্তু প্রকট হয়নি, আসেনি, যার জন্য ওর ছেলেটাকে কিন্তু আত্মাটা কিন্তু শান্তি করতে পারেনি। বুঝতে পারলে? এরপরে ওই গ্রামের মধ্যে বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু কাহিনী একদম পুরোপুরি ভাবে মুছে গেল। মানে ওই গ্রামের মধ্যে সবারই প্রেগনেন্ট হতো ধীরে ধীরে, ঠিক আছে, বাচ্চাও হতো, বড় হতো ধীরে ধীরে, ওরা কোনো অসুবিধা নেই। কিন্তু ওই গ্রামের মধ্যে মাংস কিন্তু খাওয়া কিন্তু যাচ্ছে না। ওই গ্রামের মধ্যে এবার একটা বাচ্চা একাই কিন্তু কাঁদছে, চিৎকার করছে, মা তুমি কোথায়, আমি মাংস খাবো, তুমি আমাকে মাংস এনে দিবে বলছিল না। আর এইবার কিন্তু দরজা কিন্তু নকের আওয়াজ না, এবার কেউ যখন দরজার মধ্যে কেউ যখন লাথি মারে বা ঘুষি মারে কেমন আওয়াজ হয়, আর একটা নকের দুটোর কিন্তু দুটো আলাদা সাউন্ড হয়। এবার কিন্তু সবার বাড়িতে বাড়িতে কিন্তু পুরো লাত ঘুষির আওয়াজ হচ্ছে। বলছে মাংস দে, তোর জন্য আমার মাকে হারালাম, আমাকে মাংস দে, আমাকে মাংস দে, আমাকে মাংস দে, সব গ্রাম শেষ করে দেবো, আমাকে মাংস দে, আমাকে মাংস দে। এরপরে একদিন কি হয়েছে, ওই যে যার বিয়ে বাড়িতে যে গেছিল সেই যে জমিদারের মতন যে যিনি পয়সালে একটু ছিলেন, তার বাড়িতে এবার ঘটনা হয়েছে। তার বাড়িতে একদিন ওরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছেন, শুয়ে যাওয়ার পর উনি দেখছেন উনার ঘরে একজন বাচ্চা এসেছে। ঠিক আছে, বাচ্চা এসে উনার যে জমিদার, যে আমি জমিদারই বলে এখানে উল্লেখ করছি, ঠিক আছে, তো জমিদারের যে ওয়াইফ রয়েছে না, সেই ওয়াইফকে উপর ওই সেই বাচ্চাটা বসেছে, যেটা জমিদারের মুখ থেকে পরদিন সকালে শুনেছে। জমিদারের আর ওর পেট ছিঁড়ে নাড়ি হুড়ি বের করে বাচ্চাটা খেয়েছে। বলছে আমি তো মাংস পাইনি, কিন্তু এবার থেকে আমি মানুষের মাংস খাবো বলে ছিঁড়ে খেয়েছে মহিলাটাকে। পরদিন যখন সিরিয়াসলি এটা হয়েছে, এটা
এইটা হয়েছে, ছিঁড়ে খেয়েছে মহিলাকে। আর ওই যে পাশে জমিদার যে ছিলেন না, সেই জমিদার ওখানে পাশে, না উনি হিলতে পেরেছেন না চলতে পেরেছেন। উনি পরদিন গ্রামের মধ্যে যখন বলেছেন না, সবাই ওকে, গ্রামের লোক ওকে পুরোপুরি ভাবে পাগল সাবিত করে ওনাকে জেলে পর্যন্ত দিয়েছে। বলছে এটা কোনোদিন হতে পারে না, তুই তোর ওয়াইফকে, তোর তোর চরিত্র একটু, গ্রামের মতো ওই জমিদারের কিন্তু একটু চরিত্র খারাপ ছিল, বলছে তোর কোনো মেয়ের প্রতি তোর আকৃষ্ট হয়েছে, তুই তোর ইয়েকে, ও বারবার করে বলছে যে আমি এইভাবে কিন্তু কোনোদিন কিছু করিনি। বলছে তুই তাহলে কোনো জায়গা থেকে মাংস খেয়েছে, বলছে আমি মাংস খাই না, এই গ্রামে মাংস, বলছে এই যদি মাংস খেয়ে আসতিস আমরা প্যারানর্মাল কিছু হয়েছে আমি মানতাম, কিন্তু তুই এটাকে খুন করেছিস বলে ওকে পুলিশে দেয়। ওর ফ্যামিলি কিন্তু, ওর যে বিয়ে ছিল, ওনার মেয়ের বিয়ে ছিল, ওনার মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাছাড়া ওটা হাজবেন্ড ওয়াইফই ছিল, আর কেউ ছিল। ওর বাড়ি কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তারপরে ওই গ্রাম থেকে ধীরে 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 করে সবাই কিন্তু মাছ মাংস খাওয়া কিন্তু ভুলেই যায়, মানে যতজন নতুন প্রজন্ম জন্মাচ্ছে ওখানে কেউ মাছ মাংস খায় না, সবাই ভেজ খায়, নন ভেজের মধ্যে কিন্তু কেউ নেই, ঠিক আছে। এইবার তোমাকে একটা পুকুরের কথা বলেছিলাম না, তোমার মনে আছে? সেই জঙ্গলের মধ্যে একটা পুকুর রয়েছে, হুম 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 তোমাকে বলেছিলাম না এবার নোট করতে। সেই একদম। পুকুরটা প্রথমে ছিল, মানে ওটা সরকারের আমলে ছিল, পরবর্তীকালে ওটা দখলে আসে। এবার ওই ঘটনাটা আমার মামাকে বলে, বলছে এতদূর পর্যন্ত ঘটনা ছিল, তারপরে থেকে এইবারের ঘটনা, এইবার মৃত্যুর লীলা আরো আছে সামনে, শোন। সেই পুকুরের মধ্যে, সবাই পুকুরের মধ্যে আগে যখন গভর্নমেন্টের ছিল তখন তো সবাই মাছ টাছ ধরতো, পরবর্তীকালে কেউ ওই পুকুরে মাছ পায়নি, ঠিক আছে। যত মাছ লাফাতো কিন্তু কেউ মাছ পেতো না। তারপরে পুকুরটা যখন দখলে নেয়, তো উনি যিনি ছিলেন উনি কন্টিনিউ মাছ ছাড়তেন, কিন্তু মাছ কিন্তু পেতেন না। মাছ মনে হচ্ছে কেউ উঠিয়া খেয়ে নিচ্ছে। তো উনি পুকুরের মধ্যে পাহাড়া বসান, তো দেখিস তো কে জাল ফেলছে বা ছিপ ফেলছে দেখিস তো। তো উনি দিন রাত উনি পাহারা দেন, কেউ জালও ফেলে না, জাল ফেলে তো একটা আওয়াজ হবে, কোন রকম ভাবে কিন্তু আওয়াজ হয় না, জালের একটা তো আওয়াজ হবে, কোন রকম ভাবে নো সাউন্ড, কিন্তু মাছ ওর পুকুরে থাকে। তো এক সময় ও তো টাকা টাকা দিয়ে তো মাছ ফেলছে না, মাছ ছাড়ছে, মাছ চাষ করবে, মাছ বিক্রি করবে, পয়সা উপার্জন করবে, যখন ও যখন টাকাই উঠছে না, ও মাছ একদিন ইনভেস্ট করাই ছেড়ে দিল, বলছে থাক এই পুকুরে আমি মাছই আর চাষ করবো না। একদিন ওকে স্বপ্ন আসে যে তুই ওই পুকুরে, মানে কেউ একজন, কোন একটা বাচ্চা ওকে বলছে যে তুই ওই পুকুরে মাছ ছাড়, আর না হলে কিন্তু তোর বংশ আমি নির্বংশ করে দেবো। উনি কিন্তু এবার বলেন, চায়ের দোকানে বসে আলোচনা করেন, তো এবার চায়ের দোকানে তো অনেক বয়স্ক লোকও বসেন, বলছে দেখ, যখন এটা বলছে একজন বাচ্চা আসে বলছে, এটা আমরা অনেক দিন ধরে দেখছি, এই গ্রামের মধ্যে অনেক মৃত্যু লীলা চলেছে, তুই নতুন ভাবে তুই আর কিছু করিস না, তুই মনে করবি তুই একটা পুকুরের মধ্যে মাছ দিচ্ছিস, তুই ওটা ভুলে যাস, কিন্তু ভালো থাকবি। তো মাছ ছাড়ে, কিন্তু মাছ কিন্তু পায় না। এখন পর্যন্ত ওই পুকুরে মাছ ও রোজই ছাড়ে, কিন্তু মাছ কিন্তু পায় না, একটা মাছ তুমি ওখানে পাবে না, কি এমনকি রাত্রে ওখানে মাছ লাফানো আওয়াজ হবে, কিন্তু মাছ তুমি পাবে না। এক সময় ও যখন প্রথম প্রথম চাষ করতো, ও পুকুরের পুরো জল শুকিয়ে দিত, কিন্তু মাছ পেত না। ও তো মাছ ছেড়েছে, কিন্তু মাছও পেত না। এই ওর সঙ্গে ঘটনা হলো। এইবারে তোমাকে একটা ঘটনা বলি, এটা খুব একটা বেশি দিনের না, এটা খুব ভালো একটা ভাইরাল হয়েছে। এটা পরবর্তীকালে কি গেছিল জানো, এটা হিন্দু মুসলিম একটা গন্ডগোল হয়ে গেছিল। সেটা দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় ফেমাস করা ঘটনা, এমনকি মন্দির ভাঙাভাঙি পর্যন্ত হয়েছিল এই কেসের জন্য। রিলেট করতে পারছো এখন? তো ঘটনাটা আমি তোমাকে বলি, দুজন ফ্রেন্ড ছিল, খুব ভালো ফ্রেন্ড, ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছে, ঠিক আছে। একজন ছিল টোটো ব্যবসায়ী, ঠিক আছে, মানে টোটো ঠিক করতো, আর একজন ছিল ওই বন্ধনের কিস্তি তুলতো, ঠিক আছে। ওরা দুজন ভালো ফ্রেন্ড ছিল। তো রোজই ওর দোকানে আসে, বসতো, বসে খাওয়া দাওয়া করতো, ঠিক আছে। একজন হিন্দু ছিল, একজন মুসলিম ছিল। তো এইভাবে ওরা একদিন ডিসিশন নেয়, তো কিছু একটু খাবো, মদ খাবো, আর একটু মাংস টাংস নিই। ওরা যখন জানতো যে এত রকম ঘটনা যখন ওই জায়গায় ঘটে গেছে, ওরা বলছে কি, আমার গলার মধ্যে, আমি একজন নামাজ পড়ি, আমার কিচ্ছু হবে না, তুই কিচ্ছু হবে না, আমি কত কত জায়গা থেকে ঘুরে এসেছি, তুই যে টোটো ব্যবসায়ী ছিলেন না, উনি কিন্তু মুসলিম ছিলেন, ঠিক আছে। আর উনি ভালো একজন, আমি পরে থেকে শুনেছিলাম, মানে উনি ভালো একজন মানে কারো ঝাড়ফুঁক উনি ভালো করে দিতেন, কারো যদি নজর টজর লেগে যায় বা মসজিদে যদি যেতেন, উনি ভালো করে সবাইকে তেল পড়া ঝাড়ফুঁক করে দিতেন, ঠিক আছে। এমনকি কারো যদি ওই চোখের পাতা যখন দাঁড়িয়ে যায় না, ছোট বাচ্চার যারা খুব হাওয়া বাতাস লেগে যায়, বাচ্চা কাঁদছে না, খাচ্ছে না, তখন ওদের নাকি বলে চোখের পাতাগুলো দাঁড়িয়ে যায়, তো উনি সরষার তেলের বাটির মধ্যে সরষার তেল দিয়ে না, উনি কি মন্ত্র করে দিতেন,
তো উনি সর্ষার তেল, একটা গাঢ় সর্ষের তেল এখন পুরো ঘলাটে করে দিত, যেমন একটা মোবিল গাড়ি যখন চলার পর একটা মোবিল যখন ওই ঘলাটে হয়ে যায় না, সেরকম সর্ষের তেলটাও ঘলাটে হয়ে যেত। উনি এমন ভালো ছাড়তেন। তো ওরা ওইভাবেই গেছে, গিয়ে মদ খেয়েছে, মদ টদ খেয়ে নামার পরে মদ খাচ্ছে, মদ খেতে খেতে মাংস খেয়েছে, মাংস খাওয়ার পরে জানি না ওই বন্ধনের যে কাজ করতো ওর কি এমন কেস হয়েছে, ও ডাইরেক্ট পকেট থেকে চাকু বের করে, ঠিক আছে, ওর গলার নলি কেটে দিয়েছে ওই জায়গায় বসে। মানে ভাবতে পারছো কতটা কৃতি করেছে জায়গাটা, সিধা ধরে গলার নলি কেটে দিয়েছে। বাজে গলার খুব। গলার নুলি কেটে দিয়ে পুকুর ওই পার করে, পুকুরে মানে ওই ঠান্ডার সময় পুকুরে সাঁতার কেটে, ওই যে পুকুরের যে কথা বলে যেটা নোট করতে না, সে পুকুরে সাঁতার কেটে, ঠিক আছে, মুখে করে সাঁতার কাটতে যায় তো মুখের মধ্যে একটু জল যায় না, সেই মুখের মধ্যে একটা মাছ উঠিয়ে যায়, ওই পারে মাছটা খেয়ে অজ্ঞান হয়েছে। পরদিন বডি ওখানে পেয়েছে, বডি পেয়ে যাওয়ার পরে তারপরে কি করেছে, ওকে তো পুলিশ অ্যারেস্ট করেছে। ও প্রথমে অ্যারেস্ট করতে পারেনি, ও প্রথমে পালিয়ে গেছিল, ঠিক আছে, পালিয়ে গিয়ে ওর নিজের শ্বশুর বাড়িতে লুকিয়েছিল। ও বলছে আমি এসব কিচ্ছু করিনি, আর সবাই জানে খুন ওই করেছে, ফিঙ্গারপ্রিন্ট, ওর চাকু বিনা ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, সবই কিছু পেয়েছে, ঠিক আছে। ওই পারে একটা পুকুরে মরা মাছ পেয়েছে, মুখের মধ্যে ওর কাটা মাটা, ওর শ্বশুর বাড়ি গেছে। তারপর ওর শ্বশুর পুলিশকে নিজে ফোন করেছে, ফোন করে নেওয়ার পর পুলিশ ডেকেছে, পুলিশ ডেকে নেওয়ার পর ওকে যখন ওকে জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক আছে, তো বলছে বল তুই ওকে খুন করলি কেন। বলছে দেখুন বিশ্বাস করুন, আমরা ওখানে গেছিলাম, আমরা মদ মাংস খাচ্ছিলাম, আমি জানি না আমি কোন ঘোরের মধ্যে গেলাম, তারপর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আমি যখন সকালে উঠেছি আমার হাতে একটা মাছ ছিল যেটাকে আমি খেয়েছি নিজের হাতে, আর ওই জায়গার লোক থেকে পর থেকে শুনতে পেয়েছি আমার ও মারা গেছে, আমি ওখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে এসেছি। আমি এসব কিছু না। পুলিশ ওকে বেধড়ক মারপিটও করে। তারপরে ওই যে স্কুলটা যে ছিল, যেটা বললাম না যে স্কুল একটা রয়েছে, যেটা এক সময় আগে ভিডিও হল ছিল আর একবেলা স্কুল, সেই স্কুল থেকে ক্যামেরা থেকেও ধরা পড়ে যে ওই ওরা দুজন ওখানে বসে মদ খেয়েছে, ও পুকুর হেলে গেছে। বুঝতে পেরেছো? এতটা কৃতি ভাবে ও খুন করেছে, তারপর ও কোনো কিচ্ছু মনে নেই। গ্রামের মধ্যেই যখন গ্রামের মধ্যে যখন এই আওয়াজটা পৌঁছায়, তখন ওদেরকে বলে তো তোরা ওখানে কি কি খেয়েছিলিস, বলছে আমি মাংস খেয়েছিলাম আর দারু। বলছে তোরা জানিস না এই গ্রামের মধ্যে কি কাহানি আছে। তারপরে গ্রামের মধ্যে 30-40 জন মিলে ওখানে ইয়ে করে। তো দেখুন আমাদের এই গ্রামের মধ্যে যতজন মাংস খেয়েছে, মাংস খেয়ে নেওয়ার পরে তারপরে এখানে এইভাবে করে খুন হয়েছে। তাছাড়া ও এটা নর্মাল ভাবে, আর এটা আপনি যদি ইতিহাস যদি উল্টা দেখেন, আমাদের পাস্ট যদি দেখান, তো এই অনেক ঘটনা ঘটেছে। তারপরে ওখান থেকে গভর্নমেন্ট থেকে ইয়ে করে যে ওই জায়গা থেকে এখন পুরোপুরি ভাবে ব্যান্ড করা হবে, ওই এরিয়ার মধ্যে যেন আর কেউ কোনোদিন যেন মাংস না খেতে পারে, এমনকি ওই এরিয়ার মধ্যে কেউ যেন মাংস না নিয়েও ঢুকতে পারে। তো এখন সরকার থেকে ওই জায়গায় লাগু করেছে যে ওই জায়গায় পুরো মাছ মাংস পুরোপুরি ভাবে ব্যান্ড। তো এই ছিল আমার ঘটনা, আর এই ঘটনাটা এখনো কিন্তু শেষ হয়নি। ওই জায়গায় পরে থেকে চলছে এখনো। এখনো চলছে, এখনো কেউ মাছ মাংস খায় না, মাছ মাংস খেলে ওখানে মৃত্যু হয়। তারপরে তো আমি তোমাকে আমার জীবনের সাথে ঘটে যাওয়ার ঘটনা বললাম, তারপরে তো আমি ওখানে মুভ করেছিলাম, মুভ করে আমি আবার এই জায়গায় মুভ করেছি। তারপরে ওখানে যদি আরো কোনো মৃত্যু ঘটে থাকে সেই বিষয়ে আমার আর জানা নেই। কিন্তু ওই জায়গাটা আমি ওখানে একজন ফ্রেন্ডকে ফোন করেছিলাম, বাট ও বলেছে যে ওই জায়গা এখন পুরোপুরি ভাবে স্ট্রিক হয়ে গেছে, ওই জায়গা তো মাছ মাংস দূরের কথা, কেউ ওখানে নাম পর্যন্ত নেয় না। প্লাস ওই জায়গায় মানে এখন ওটা ঠিক হয়নি, পর থেকে ওখানে অনেকজন নিয়ে এসেছিলেন, ওনারা বলছেন যে এই যতদিন একটা আত্মার যতদিন বসবাস হয়ে যায় না, ওকে সরানো খুব মুশকিল হয়। তো ওনাকে কেউ সরাতে পারেনি, ওকে। ও একটা মানে ওই যে এরিয়াটা যে রয়েছে না, ওই এরিয়ার মধ্যেও একটা মানে তুমি যদি ওই এরিয়ার মধ্যে যাও তোমার একটা ছমছমে ভাব লাগবে। তোমাকে আমি গুগল ম্যাপের মধ্যে তোমাকে আমি জায়গাটা দেখিয়েছিলাম, জায়গাটা দিনের বেলা দেখতে ততটা সুন্দর আর রাত্রেবেলা ততটাই ভয়ের। তো এই ঘটনা তো একদম অন্য রকমের ঘটনা ছিল, ঠিক আছে বিশ্বজিৎ, কিন্তু তুমি আমাকে জানিয়েছিলে বা বলছিলে যে এর সাথে কানেক্টেড আর একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা কি? হ্যাঁ, এর সঙ্গে কানেক্টেড বলবো না দাদা। এটা আমার দিল্লি আসার পরে আমার মানে প্রথমে যখন তুমি একটা নতুন জায়গায় যাও, একটা নতুন শহর পাচ্ছ, তুমি জানো না কোন জায়গায় কি রয়েছে। তো যেই জায়গাটা আমি ভুল করেছিলাম আমি তোমাকে বলছি, তার আগে আমি তোমাকে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এই যে ঘটনাটা আমরা যে শুনলাম, তোমার কোন জায়গাটা তোমার খারাপ লেগেছে? মানে টু বি অনেস্ট, জীবিত থাকাকালীন ওই যে মাটা, ঠিক আছে, তার বাচ্চাকে খাওয়াতে পারলো না, হুম। এবং নিজের বাচ্চাকেই মেরে ফেলতে হলো, নিজেকে মেরে ফেলতে হলো। বাচ্চাটা তো না খেয়ে মারা গেছে। অবভিয়াসলি, মানে দেখো নিজে
মারা গেল, বাচ্চাটা মারা গেল, ঠিক আছে, এই যে টোটাল ব্যাপারটা, হুম। এই ব্যাপারটাই তো মানে সব থেকে খারাপ লাগার ব্যাপার না? হ্যাঁ, এই জায়গাটার মধ্যে দোষ কাদের ছিল? দোষ ভুল তুমি ওরকম ভাবে বিচার করতে পারো না, ঠিক আছে? দোষ দাদা, দেখো দোষটা ছিল সাদা কালো কোনো যখন কিছুই হয় না পৃথিবীতে, পৃথিবীতে সবকিছু গ্রে, ভালো মন্দ মিশিয়ে রয়েছে ব্যাপারটা। But দোষটা হ্যাঁ, দাদা মানে ওদের প্রতি আমার মনে অনেকেই হয় একটুখানি মানে সিম্প্যাথির সাথে যদি জিনিসটাকে দেখতো, একটু মনুষ্যত্ব প্রদান করতো, হয়তো ওরা বেঁচে যেত, আর গ্রামের উপর দুনিয়াটার মধ্যে যাতে মনুষ্যত্ব যদি না থাকে দুনিয়া চলবে না দাদা। এক্স্যাক্টলি। আমি তোমাকে বলবো এই জায়গার মধ্যে দোষীটা ওই যে গ্রামের মানুষ ছিল ওরাই। আর বর্তমান যুগে আমরা আমরা কেন বললাম কথাটা বুঝতে পারছো? আজকে তুমি যখন বাড়ি থেকে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যখন বেরোচ্ছ, প্রত্যেকটা সিগন্যালে তুমি তোমার কাছে কেউ না কেউ টাকা চাইবে, দেখেছো এটা? আমরা ওকে একটা কথা বলি যে কাজ করে খেতে পারো না। আমি একটা বলতে চাই, ঠিক আছে, ও যদি আসে আমাদের কাছে যদি কাজে চায়, একটা ছিঁড়াপাটা ভিখারি মহিলা যদি বা কোন একটা লোক যদি এসে যদি বলে দাদা আমাকে কাজ দাও, আমি কি কাজ দিব? বা কেউ কাজ দেবে? দেবে না। 100টা লোকের মধ্যে হয়তো 10টা লোক দেবে, কিন্তু 90% লোকগুলো এখন কাজে নেই। সেই মানুষটা যখন কাজে না দেবে তো মানুষটার কাছে দুটো অপশন থাকবে, লোকের কাছে চেয়ে খাবে। আমরা যদি সেই মানুষটাকে যদি সেদিনকার যদি ওই গ্রামের লোক যদি মানুষটাকে যদি একটু যদি খাওয়াতো, হয়তো সেই মহিলাও বেঁচে থাকতো, বাচ্চাটাও বেঁচে থাকতো, এমনকি গ্রামের মধ্যে এই লাগু জিনিসটা হতো না, এমনকি এতগুলো প্রাণ পর্যন্ত বেঁচে যেত। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই ভুলটা আমরা দ্বিতীয়বার করছি। আমরা যখন মন্দিরে কখন যাই দাদা? যখন আমরা কোনো বিপদে পড়ি বা যখন আমাদের একটা পাওয়া যখন বড় থাকে, আমরা ভগবানের কাছে হাত জোর করি কেন? আমরা জানি যে ওই মানুষটা ভগবান আমাদেরকে দিতে পারবে, ওনারা আশীর্বাদ করলে আমরা করতে পারবো, আমরা বিশ্বাস নিয়ে যাই। সেই জন্য সেই রকমের একটা বিশ্বাস নিয়ে সেই মানুষটা আমার কাছে হাত পাইছে। আমি 100 টাকাও আমার কাছে চাইনি, 10 টাকা তো বের করে দিতে পারবো, যে মানুষটা নিজের জন্য হোক বা নিজের ফ্যামিলির জন্য যেন খেতে পারে। এই ছোট্ট মেসেজটাই আমি দিতে চাই, যে কালকের ডেটে কেউ যখন তোমার কাছে যখন হাত পাতবে, যতটুকু সমর্থক যেন সবাই সবাইকে দেয়। একদমই তাই। এটাই আমার কাছে বলার ছিল। আর তোমাকে আমি বললাম যে আরেকটা ঘটনা আমি তোমাকে ছোট্ট শেয়ার করব, ঠিক আছে? এটার মধ্যে আমি আমার ছেলে মানে এর মধ্যে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। আমি যখন দিল্লি প্রথম দিন এসেছিলাম, এসে নামার পরে আমি তো এখানে কোনো প্রপার্টি আমি কিনিনি এখনো। আর একটা প্রপার্টি কিনে এখানে চারটিখানে ব্যাপার না, এখানে প্রপার্টি বহুত দাম। আর আমি যতদিন না পর্যন্ত গোয়ার বাড়ি বেচতে হবে ততদিন পর্যন্ত আমি এখানে নিতেও পারবো না। তো যাই হোক, আমি এখানে এসেছি, আমি রেন্টে এখানে নিয়েছি। তো রেন্টে নামার পরে এবার প্রথম দিন আমি ছেলেকে নিয়ে এসেছি। ছেলেকে নিয়ে আসার পরে সব রুমের মধ্যে জিনিস টিনিস দেখে এবার খাবো কি, কিছু তো খেতে লাগবে না। তো আমি এখানে নাম শুনেছিলাম, যখন আমি গোয়া ছিলাম আমি শুনেছিলাম সিআর পার্কের নাম। তো যারা দিল্লিতে থেকে যারা শুনবে তারা অনেকেই জানে যে দিল্লিতে একটা সিআর পার্ক নামে বাঙালির খাবার পাওয়া যায়। আর আমি গোয়াতে ছিলাম, আমি তোমাকে বলেছিলাম দাদা আমি বাঙালির খাবার অনেক মিস করি, বলেছিলাম তোমাকে, মাইডিপি তোমার মনে রয়েছে। তো ওখানে আমি গেছিলাম বিরিয়ানি কিছু মটন কষা নিতে, ছেলেকে নিয়ে আমি গেছিলাম। ছেলেকে নিয়ে যাবার সময় সিআর পার্কে খাবার দাবার নিয়ে, এবার সিআর পার্ক থেকে আমার এরিয়ায় আসার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা ময়ূর বিহার হয়ে, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ওখলা হয়ে। তো ময়ূর বিহার হয়ে আমি বললাম যে এখান থেকে তোমার 14 কিলোমিটার দূর আছে, আর এখান থেকে তোমার 12 কিলোমিটার দূর আছে, তো এটা দিয়ে চাই। দেখলাম, আগে ভালো করে চেক করলাম, কারণ আমি বিয়ের সময় একটা ভুল করেছিলাম শর্টকাট রাস্তা চক্করে। আমি লোকে বললাম দাদা এই ওখলা হয়ে গেলে কোনো কি অসুবিধা হবে? বলছে না, চালু রাস্তা, এটা ভালো কানেক্টিভিটি রাস্তা আছে, আপনি চলে যান, ফ্লাইওভার আছে, সময়ও কম লাগবে, আপনি চলে যান। আমি বললাম কোনো এইরকম? বলছে না না, শহর সবসময় এখানে দোকানপাট খোলা থাকবে, আপনি চলে যান। আমি চলে আসি, রাস্তার মধ্যে হঠাৎ করে কিন্তু বৃষ্টি চালু হয়। তো বৃষ্টি চালু হওয়ার পরে এবার ছেলেকে নিয়ে তো লুকাতে হবে, কারণ ও যদি বৃষ্টির জলে যদি ভেজে তো সেই সময় বাচ্চার তো শরীর খারাপ করবে না। আবার তার মধ্যে আবার গোয়ার ওয়েদার আলাদা, দিল্লির ওয়েদার আলাদা। আমি ছেলেকে নিয়ে একটা ওয়েটিং এরিয়ার মধ্যে আমি লুকিয়ে পড়ি। ওখানে কিন্তু কন্টিনিউ আমি আধা ঘন্টা বসিয়ে, পুরো রাস্তা মধ্যে ল্যাম্পোস্ট জ্বলছে, মাঝে মধ্যে 2-1 গাড়ি যাচ্ছে, ঠিক আছে। ওই জায়গার মধ্যে বসে আমার ছেলে কেবল কথা বলা শিখছে, বলছে বাবা একটা গন্ধ করছে, পাপা একটা গন্ধ করছে। আমি কি গন্ধ পাচ্ছিস? বলছে একটা গন্ধ আসছে। আলাম বাদ দে, এখানে কোনো মাছের দোকান বসে, ও হতে পারে। তারপরে কিছুক্ষণ পর আমার ছেলে বলছে কি বাবা এখানে এটা কোন ফুলের গন্ধ বাবা? বললাম কোন ফুলের তুই গন্ধ পাচ্ছিস? একবার বলছে পচা গন্ধ লাগছে, একবার বলছে ফুলের গন্ধ লাগছে। ওকে একটা সুন্দর একটা ফুলের গন্ধ পাচ্ছি বাবা।
আলাম চ বাড়ি চ, বৃষ্টি কমে গেছে, চল বাড়ি চলে যাই তাড়াতাড়ি। বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে টোরে নিয়ে পরদিন থেকে আমার ছেলের কিন্তু প্রচন্ড জ্বর, মানে জ্বর কি জ্বর, সেই জ্বর। আমি এখানে যে দিল্লির যে কৈলাস হসপিটাল রয়েছে সেখানে আমি নিয়ে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সবকিছু চেক আপ করলো, বলছে কালকে কি খেয়েছে। আমি বললাম কালকে আমি, ওকে তো সেরকম কিছু খাই না, আমি বিরিয়ানি খেয়েছি আর ওকে আমি দুধ রুটি ভালো করে পেস্ট করে খাইয়েছি, ও চিকেন মাটন এইরকম কিছু কি এখনো খেতে পারে না। বলছে সেরকম কোনো ব্যাপার না, আপনারা কোথা থেকে এসেছেন। আমি বললাম আমি তো ওয়েদার চেঞ্জ, বলছে ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ হতে পারে। তারপরে ওর কিন্তু জ্বর কিন্তু 2 দিন পর্যন্ত কিন্তু কোন রকম ভাবে জ্বর কিন্তু ছাড়ে না। তো আমার এখানে যখন জ্বর ছাড়ে না, আমি তো দেখেছিলাম যে মা যখন ছিলেন তখন তো বলতেন যে যখন বাচ্চা যখন জ্বর ছাড়ে না তখন একটা মন্দিরে টন্দিরে যায়, ভালো করে ছাড়িয়ে নিবি। তো আমাদের এখানে একজনের খোঁজ পেলাম যে এখানে একজন কালী মন্দির রয়েছে, ঠিক আছে, কালীবাড়ি মন্দির রয়েছে, ওখানে আমি গেলাম, গিয়ে পুরোহিতকে বললাম, আমি বললাম দেখুন না এইভাবে করে খাবার নিয়ে আসছিলাম, খাবার নিয়ে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করার পরে তারপরে কন্টিনিউয়াসলি জ্বর আসছে, জ্বরই ছাড়ছে না। বলছে কোথা থেকে খাবার নেওয়া, বললাম সিআর পার্ক থেকে খাবার নিয়ে এসেছিলাম। উনি কিন্তু বাঙালি, এখানে কিন্তু বাঙালি রয়েছে, আমি যে জায়গায় থাকি এখানে প্রচুর বাঙালি রয়েছে, কিন্তু এটা সিআর পার্ক নয়, এখানটা তোমার দিল্লি আর নয়ডার মাঝামাঝি, মানে এটা বর্ডার বলতে পারো, ঠিক আছে। তো উনি ভালো করে ঝাড়লেন, ঝাড়ার পরে বলছে দেখো এর সঙ্গে না কিছু একটা ব্যাপার হয়েছে, তুমি কোন জায়গায় ওখান থেকে যখন আসছিলে তো বাচ্চা কিছু বলে, আমি বললাম হ্যাঁ একটা পচা গন্ধ পেয়েছে, একটা ফুলের গন্ধ পেয়েছে। বলছে কোন জায়গায়, আমি বললাম আমি তো জায়গাটা চিনি না। বলছে ঠিক আছে, তো আমি একে একটা তাবিজ টাবিজ করে দিচ্ছি, তুমি একে পরিয়ে রাখো আর ছেলেকে একটু নজরে রাখো, ঠিক আছে। তো যাই হোক আমি ওকে তাবিজটা পড়ালাম, টড়ায় দিয়ে যা খাচ্ছে সব বমি করছে, মানে খাবার কিছু টিকছে না, বিছানা থেকে উঠতে পারে না। যে ছেলে আমার বহুত চঞ্চল, মানে আমার ছেলে কি আমি তোমাকে বলছি, আমার ছেলে নিজেকে প্রধানমন্ত্রী মনে করে, বুঝতে পারলে, মানে আমার ছেলে বহুত জিনিস তৈরি হয়ে গেছে। তো যাই হোক, চুপচাপ একটা চঞ্চল বাচ্চা যখন চুপচাপ করে শুয়ে আছে আমার নিজেকেও খারাপ লাগে। তো আমি তারপরের দিন আমাদের ব্যাংকে জয়েন্ট করি, জয়েন্ট করার পরে তারপর আমি বলি যে বাড়ির মধ্যে এরকম সমস্যা হচ্ছে, তো আমি বাড়ি যাব, আর বাড়ির মধ্যে আমি 2জন বেবি টেক করার জন্য আমি রেখেছি, তো ওনারা ভালো করে বাচ্চাকে খাওয়াই দাওয়াই রাখে। তারপরে আমি একজন ফ্রেন্ডের বাইক নিয়ে আমি যাই, শেয়ার পার্কে যাই, শেয়ার পার্কে যেই রাস্তায় আমি এসেছি সেই রাস্তায় যেই জায়গায় আমি বসেছি সেই জায়গায় আমি দেখি যে পাশে যেই জায়গায় আমি বসেছিলাম সেই জায়গা পিছন থেকে পোস্টমর্টেম রূপ, যে জায়গাটা আমি মাছের মার্কেট মনে করছি। আর সেদিনকার রাত্রেবেলা অন্ধকারের মধ্যে আমি ছেলেকে নিয়ে বসেছিলাম, যার জন্য আমি বুঝতে পারি না সেই জায়গায় ছেলে প্রথমে একটা মরার যে রক্ত, কাঁচা রক্তের মানে পচে গেলে একটা তো গন্ধ বাড়ায় না, সেই গন্ধ আমার ছেলে পেয়েছে, তারপর ফুলের গন্ধ পেয়েছে, যার জন্য আমার ছেলে কিন্তু হাওয়া লেগেছে, বুঝতে পেরেছো। তারপরে এসে আমি সেই পুরোহিতকে আবার বলি, আমি বললাম আর এই পোস্টমর্টম রুমটা আমি কোথায়, আমি ওপেন বলে দিচ্ছি, যেটা নয়ডা সেক্টর 94 পরে একদম অন রোড পোস্টমর্টম, একদম তুমি রাস্তার দিয়ে তুমি গাড়ি যাচ্ছে মেট্রোর উপর থেকে তুমি লাভ দেখতে পাবে, বুঝতে পেরেছো। সেখান থেকে হ্যাঁ সেখান থেকে বডিও পর্যন্ত দেখা যায়। তো সেই জায়গায় বসে আমি ছেলেকে নিয়ে এমনকি হাতে মাংস নিয়ে ওই জায়গায় বসেছিলাম, যার জন্য আমার ছেলে শরীর খারাপ। তারপরে ইনাকে আসে বলি, ইনি ভালো করে ঝেড়ে টেড়ে দেন ছেলেকে, তারপরে উনার কিছু কপুর টপুর দিয়ে বাড়ির মধ্যে ছেলেকে ভালো করে 3-4 দিন আমি উনার কাছে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে করে ছেলে সুস্থ হয়। তারপরে অনেকদিন বাচ্চা কিছু খেতে পারিনি, তার কিছুদিন পর থেকে ওর চ্যানেল শুরু হয়, চ্যানেল লাগে হাতে, তারপরে কিছু গ্লুকোজ দেওয়ার পরে এখন মোটামুটি নর্মালি আছে। তারপরে আমি ছেলেকে বাড়িতে রেখে আমি পরে থেকে আমি নিজে ঘুরে বেড়ে দেখেছি আমি এই জায়গায় যেই জায়গায় যাই সেই জায়গা কোন কোন জায়গা খারাপ, তো আমার ওই জায়গাটা একমাত্র খারাপ লেগেছে। আর ওই জায়গার অনেক একটা কাহিনীও রয়েছে, যে কাহিনীগুলো পরবর্তীকালে আমি তোমাকে একটা বলবো, ঠিক আছে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আজকের এই এপিসোড কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে আমার থেকে সেটাও জানাতে ভুলবেন না। তাহলে চলুন হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।